এটা যেন মনে থাকে। কাটা কাটা ভাবে ফিসফিসের স্বরে কথাগুলো উচ্চারণ করে একটানা একটা যান্ত্রিক বিপ বিপ শব্দ করতে করতে হঠাৎই লাইনটা ডিসকানেক্ট হয়ে যায়। মৈনাকের হাত থেকে মুহূর্তে ছিটকে পড়ে রিসিভারটা। কাঁপতে কাঁপতে মেঝে পাতা সুদৃশ্য কার্পেটের ওপরেই হাত পা ছড়িয়ে বসে পড়ে সে। অগোছালো একঘেয়ে মনের শান্তির টনিক শব্দকথা অফিসিয়ালের দ্বিতীয় গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুদের আবারও একবার স্বাগত। তো প্রতি সপ্তাহের মতো আজও চলে এসেছি একটি নতুন গল্প নিয়ে। আজ আপনারা শুনবেন লেখিকা শ্রীর রচনায় একটি ভিন্ন স্বাদের গোয়েন্দা গল্প। তথাকথিত গোয়েন্দারা এখানে নেই, বরং তার জায়গায় স্থান করে নিয়েছেন তিনজন ক্রাইম রিপোর্টার। এবার দেখার বিষয় হলো যে তাঁদের এই যুগলবন্দিতে খ্যাতনামা অভিনেতা মৈনাক মিত্রের হত্যা রহস্যের তদন্ত ঠিক কোন জায়গায় পৌঁছায়। শুরু হচ্ছে আজকের গল্প, মৈনাক মিত্রের হত্যা রহস্য। এই যে সাক্ষ্য এসেছো, তোমার জন্যই ওয়েট করছিলাম। কি ব্যাপার স্যার, সকাল সকাল জরুরি তলব? কোনো নতুন প্রজেক্ট? সাক্ষ্যর কথায় মিস্টার ভার্গাভের পুরুষ্ট গোঁফছোড়ার আড়ালে এক চিলতে হাসির রেখা দেখা দিয়ে আবারও মিলিয়ে যায়। প্রায় বছর খানেক ধরে এই স্টার টুডে মিডিয়া হাউসের চিফ এডিটরের পদে থাকা সত্ত্বেও আজ পর্যন্ত অফিসের কেউই মিস্টার জি.আর. ভার্গাভের পুরো নাম জানতে পারেনি। তবে আড়ালে অফিসের অনেকেই তাকে গব্বর বলে ডাকে। তার কারণ কিছুটা তার ওই পিল্লাই জাঁদরেল গোঁফ, আর বাকিটা তার মেজাজ। পেট্রোল ডিজেলের প্রাইস ইন্ডেক্সের মতো তার মেজাজের পারদও সবসময় বেশ ঊর্ধ্বমুখী। এহেন গব্বর থুড়ি ভার্গাভ স্যারকে সকাল সকাল কেবিনে ডেকে এমন খাতিরের সুরে সহাস্যবোধনে কথা বলতে দেখে অবাক না হয়ে পারে না সাক্ষ্য। মনে মনে প্রমাদ গুনে সে ব্যাটা নির্ঘাত আবার কোনো জবরজং ঘটমটো কেস তার কাঁধে চাপিয়ে দেওয়ার তালে আছে, এবং তার আশঙ্কাকে সম্পূর্ণ নির্ভুল প্রমাণিত করে ভার্গব বললেন, I have a very special project for you, young man. ভার্গবের কথা শুনে নিজের মনেই চিড়বিড়িয়ে ওঠে সাক্ষ্য। স্পেশাল প্রজেক্ট না হাতি, তার থেকে বল না তোমার পেছনে স্পেশাল বম্বু দেবো সাক্ষ্য। কিছু বললে? না না, কি বলবো স্যার, আপনি বলুন কি যেন একটা নতুন প্রজেক্টের কথা বলছিলেন। ইয়েস, যেটা বলছিলাম, নেক্সট মান্থের জন্য আই হ্যাভ গট অ্যান ইন্টারেস্টিং স্টোরি। লিসেন, তোমাকে ওই মৈনাক মিত্রের নিউজটা কভার করতে হবে। মৈনাক মিত্র মানে এই ফিল্ম অ্যাক্টর গতকাল সকালে খুন হলেন যিনি? ইয়েস, দ্যাট ফুল ফেলো। বাট লিসেন, তোমাকে কি করতে হবে সেটা তোমার জানা আছে নিশ্চয়ই। দ্য অ্যাকচুয়াল স্টোরি বিহাইন্ড দ্য ডেথ। খুনের পেছনে লুকিয়ে থাকা গল্পের আসল সত্যটা খুঁজে বার করতে হবে, যার সন্ধান আর কোনো মিডিয়া হাউস পায়নি। কারণ আমাদের প্রোগ্রামের নাম সত্যের আড়ালে, যেখানে আমরা সত্য খুঁজি, কোনো গল্প নয়। কলের পুতুলের মতো যান্ত্রিক স্বরে কথাগুলো আউড়ে যায় সাক্ষ্য। ইয়েস, এক্স্যাক্টলি তাই। ভার্গাভের গলায় চাপা উচ্ছ্বাস খেলে যায়, তার চোখ দুটো এবার চকচক করে ওঠে। বেশ খোশ মেজাজেই তিনি বলেন, তাহলে আর দেরি কিসের, লেগে পড়ো ইয়ং ম্যান। যদি ঠিকঠাক কোনো স্টোরি রিকভার করতে পারো, দেন এটাকে নেক্সট মান্থের একেবারে লাস্ট উইকে ব্রডকাস্ট করার প্ল্যান আছে। ইনফ্যাক্ট এটাকে একটা স্পেশাল এপিসোড হিসাবেও আনার কথা ভাবছি। তোমার ওপর আমার সম্পূর্ণ আস্থা আছে।
আরে এত বড় প্রোগ্রামটা পুরোটাই তো তোমার মুখ চেয়েই দাঁড়িয়ে আছে নাকি? কাজ হাসিল করানোর সময় ভার্গব যে মানুষকে কি পরিমাণ বার খাওয়াতে পারেন তাই অফিসের কারোরই অজানা নয়। অতএব কোনো উত্তর না দিয়ে পেশাদারি ঢঙে আলতো হাসি সাক্ষ্য। আর ইয়ে কুশকেও সাথে নিও কিন্তু। অবশ্যই স্যার, আমরা তো একসাথেই থাকি। Yes, how can I forget? You guys are the Rabne Banadi Jodi after all. কথাটা বলে এই প্রথম সজোরে হেসে ওঠেন মিস্টার ভার্গব। সাক্ষ্য কেবিন থেকে বেরিয়েই আসতে যাচ্ছিল। হঠাৎ কি মনে হতে ভার্গব তাকে পিছু ডাকেন আবার। Shako, wait a minute. ইয়েস স্যার। ভার্গব কেবিনের কাঁচের দরজার বাইরে জড়সড় ভঙ্গিতে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা একটা মেয়ের দিকে নির্দেশ করেন। Look at her, that red shalwar. New joining. আগের উইকেই জয়েন করেছে। I don't think she has any potentialities. এক সপ্তাহে টোটালি জিরো প্রোগ্রেস। স্টিল আই ওয়ান্ট টু বি ফেয়ার। আমি ওকে একটা লাস্ট অপরচুনিটি দিতে চাই। আই ওয়ান্ট হার টু অ্যাসিস্ট ইউ ইন দিস কেস। আমাকে অ্যাসিস্ট করবে? ইয়েস, হ্যাভ ইউ এনি প্রবলেম? নো স্যার, ইটস ফাইন। গুড। অ্যাকচুয়ালি এই কেসেও যদি বিশেষ কোনো প্রোগ্রেস না করতে পারে ও, ফ্র্যাঙ্কলি স্পিকিং আই উইল ডেফিনেটলি স্যাক হার আউট। অ্যাজ ইউ নো ভেরি ওয়েল, এখানে বার্ডেন রাখার কোনো জায়গা নেই। সাক্ষর মনে হয় শেষের কথাটা যেন মিহি সূচের মতো আলগোছে ওকেও ছুঁয়ে যায়। প্রাইভেট সেক্টর হোক কিংবা মানুষের মন, তোমার গুরুত্ব ততক্ষণই যতক্ষণ তুমি তার প্রফিটে লাগছ। আদারওয়াইজ ইউ আর নাথিং বাট আ বার্ডেন। লঘু পায়ে কেবিন ছেড়ে বেরিয়ে আসে সাক্ষ্য। বেরোতেই মেয়েটাকে ভালো করে চোখে পড়ে ওর। ছোটখাটো রোগাটে গরম, গায়ের রং শ্যামলা, মুখশ্রী নিতান্তই সাধারণ, তাতে আলাদা করে তেমন কোনো বিশেষত্ব নেই। চোখে চৌকোনা ফ্রেমের পুরো লেন্সের চশমা, তবে চশমার আড়ালে লুকিয়ে থাকা ভীরু চোখ দুটোর চাহনি বেশ মায়াবী। একবার তাকালে সহজে চোখ ফেরানো যায় না। মেয়েটাকে আগেও দু একবার অফিসে দেখেছে সাক্ষ্য। সবসময় কেমন যেন একটা আনমোনা জড়সড় ভাব। এখনো গুটিসুটি হয়ে কেবিনের বাইরে করিডোরটা চুপচাপ দাঁড়িয়েছিল। এক্সকিউজ মি। সাক্ষ্যর ডাকে যেন চমকে যায় মেয়েটা। ঢোক গিলে কোনো মতে বলে, আমাকে বলছেন? সাক্ষ্য মুচকি হেসে মেয়েটার দিকে আরো কয়েক পা এগিয়ে আসে। তারপর নিজের চারপাশে কিছু একটা দেখার ভঙ্গি করে ফিসফিসে গলায় বলে, ইয়েস ম্যাডাম, এখানে আশেপাশে আমি ছাড়া তো আর কেউ নেই। মেয়েটা কোনো উত্তর দেয় না। সাক্ষ্য ওর দিকে নিজের হাতটা বাড়িয়ে দেয়। হাই, দিস ইজ সাক্ষ্য দাশগুপ্ত। ওয়ার্ক স্যার একটি কেসের ব্যাপারে আপনার অ্যাসিস্ট্যান্স নিতে পারেন। সো ফ্রম নাও উই আর পার্টনার, রাইট? মেয়েটা বোকার মতো ফ্যাল ফ্যাল করে ওর মুখের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর জড়ানো গলায় বলে, আপনার অ্যাসিস্ট্যান্স ভার্গব স্যার বলেছেন? সাক্ষ্য মাথা নাড়ে। মেয়েটা আরো কিছুক্ষণ ওইভাবেই দাঁড়িয়ে থাকে। তারপর তার কম্পমান হাতটা নিজেই বাড়িয়ে দেয় সাক্ষ্যর দিকে। অস্ফুট গলায় বলে, আমি প্রকৃতি সান্যাল। দাদা, কিছুই কি করা যায় না? বিলিভ মি, এই সুছন্দা মিত্র আপনাকে গ্যারেন্টি দিচ্ছে দাদা, ওর কোনো দোষ নেই। ওকে সম্পূর্ণভাবে ফাঁসানো হচ্ছে। দিস ইজ জাস্ট আ ব্লাডি ট্র্যাপ। মহিলার কথায় লোকটার ঠোঁটে মিহি একটা হাসির রেখা খেলে যায়। একটা কথা কি জানো তো ছন্দা, সত্যি আর মিথ্যের মধ্যেকার ফারাকটা বড় সূক্ষ্ম। যেটা দেখা যায় সবসময় যে সেটা সত্যি হবে এমন কোনো মানে নেই। এই যে তোমার কথাই ধরো, মিডিয়ার সামনে গ্লিসারিন দিয়ে গালটাল একবারে লাল করে দিব্যি বেচারি ওই সদ্য বিধবার অ্যাক্টিং করে ভালোই সিম্প্যাথি গেইন করছো। কিন্তু সত্যিটা কি? সত্যিটা হলো এই যে তোমার বরের খুনের অভিযোগের দোষী
তোমারই প্রেমাস্পদ। সজোরে হেসে ওঠে আগন্তুক। মহিলা কোনো উত্তর দেন না। আগন্তুক আবার বলে, আচ্ছা, 2 2 4 করলে কেমন হয়? মানে ধরো এই তুমি, মানে দ্য ফেমাস অ্যাক্টর মৈনাক মিত্রের স্ত্রী, যার কিনা নিজের স্বামীর ওপর থেকে মন উঠে গিয়েছিল বহুকাল। তবে মানুষের মোহ কেটে গেলেও টাকার ওপর মোহ কাটানো কি এতই সহজ? সো ইউ ক্যারিড অন উইথ ইউর ওই সতী সাধ্যবী লাইফওয়ালা রোল। হ্যাঁ, কিন্তু এমন অ্যাক্টিং করতেও তোমার বেশি দিন ভালো লাগলো না, তাই তুমি আর তোমার লাভার মিলে ঠিক করলে এবার ওই মৈনাককে পুরোপুরি সরিয়ে দিতে হবে। কিন্তু 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 কাহানি মে টুইস্ট আবি বাকি হ্যাঁ। সতী সাধ্যবী স্ত্রী মনে মনে ভাবলেন, মৈনাকের মতো এখনকার আবার এই প্রেমিকাও অনেকটা পুরনো হয়ে গেছে, একঘেয়ে লাগছে ব্যাপারটা। নাও হি ইজ জাস্ট আ বার্ডেন। তাই তুমি ঠিক করলে একটা বার্ডেন দিয়ে আরেকটা বার্ডেনকে সরিয়ে দেবে, বাস খেল খতম। এইসব এইসব আপনি আপনি কি বলছেন দাদা? মহিলার চোখে মুখে চাপা আতঙ্কের ছাপ ফুটে ওঠে। আগন্তুক হাসি থামিয়ে স্থির চোখে তাকায় তার দিকে। বরফ শীতল গলায় কেটে কেটে বলে, এটা আমি বলছি না ছন্দা, মিডিয়া বলবে। আ পারফেক্ট স্টোরি উইথ জিরো লুপহোল। কথাগুলো বলে আগন্তুক সামান্য থামে। তারপর আগের মতোই ঠান্ডা গলায় বলে, ডোন্ট ট্রাই টু অ্যাক্ট ওভার স্মার্ট ছন্দা। এই কেসের ব্যাপারে ভুল করেও আর কখনো আমার সাথে কোনো রকম কোনো কন্ট্যাক্ট করার চেষ্টা করো না। আস্তে আস্তে মিডিয়া থিতিয়ে গেলে আমি দেখবো তখন কতটা কি করে নেওয়া যায়। হ্যাঁ, নাও গো। কিন্তু কিন্তু দাদা, রাকেশ চেস খেলাতে কখনো একটা বোড়েকে বাঁচানোর জন্য কাউকে নিজের মন্ত্রীকে খোয়াতে দেখেছো? আমার কি মনে হয় এ শালা মৈনাক মিত্রের বউয়েরই কোনো লাফড়া বাফড়া আছে নির্ঘাত। আরে ভার্গবের তো স্টোরি পাওয়া নিয়ে কথা, এর জন্য অত খেটে কি হবে? হ্যাঁ, বেশ একটা তেল ঝাল মশলা মিশিয়ে মাখো মাখো অ্যাফেয়ারের স্টোরি লিখে দে তো, দেখবি পাবলিকও খুশ, আর তার সাথে তোর গব্বরও। কথাটা বলে চোখ টেপে কুশল। সাক্ষ্য ওর সেই মুচকি পেটেন্ট হাসিটা আবারও হাসে। হাতে ধরা সিগারেটের টুকরোটায় শেষ একটা টান দিয়ে বলে, উই আর ফাইন্ডিং দ্য ট্রুথ বিহাইন্ড আ স্টোরি। জানিস তো, প্রতিটা স্টোরির একটা ব্যাক স্টোরি থাকে, আর সেই স্টোরিতে থাকে শুধুই ট্রুথ। সত্যি ছাড়া গল্প হয় না। তার বোকা। কুশল সবেমাত্র কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু সামনে থেকে একজনকে আসতে দেখে তার কথা মাঝ পথেই থেমে যায়। সে কোনো মতে তুতলে নিয়ে বলে, মানে বোকা মানে আমি খারাপ কিছু বলিনি, আমি বলছিলাম তুই একটা বোকা ছেলে। আমি না হয় পরে আসবো স্যার। মেয়েটা চলেই যাচ্ছিল। সাক্ষ্য কোনো মতে নিজের হাসি চেপে তাড়াতাড়ি গিয়ে ওকে থামায়। আরে রে, যাচ্ছেন কোথায় ম্যাডাম? সাক্ষ্য কুশলের দিকে তাকায়। ও হ্যাঁ, মিট কুশল, আমার ফ্রেন্ড কাম কলিগ কাম ভাই। প্রত্যেকটা প্রজেক্টেই অলমোস্ট একসাথেই আমরা কাজ করি, অ্যান্ড শি ইজ প্রকৃতি। এই প্রজেক্টটাই ইনিও আমাদের সাথে অ্যাসিস্ট করবে। মেয়েটা আড়ষ্টভাবে মৃদু হাসে। কুশল ভ্যাবলার মতো তার দিকে তাকিয়ে থাকে খানিক। প্রকৃতি কটমটে চোখে ওর দিকে তাকায়। সাক্ষ্য তাড়াতাড়ি বলে, কিছু মনে করবেন না, ওর একটু ভুলভাল মজা করার অভ্যেস আছে। কুশল এক হাতে নিজের কান ধরে কাঁচুমাচু ভঙ্গিতে ক্যাবলার মতো হাসতে থাকে। ওর মুখের ভাব দেখে প্রকৃতিও না হেসে পারে না। কুশল কি যেন একটা ঘোরের মধ্যেই অস্ফুটে বিড়বিড় করে বলে ওঠে, पहले नजर से ही ऐसे आंखों से खंजर तो ना चलाओ जी। সাক্ষ্যদের কথাবার্তায় চমক ভাঙে ওর। আমাকে ডেকেছিলেন স্যার? ইয়েস ম্যাডাম, একটু বেরোতে হবে, বাট একটা কথা। হ্যাঁ স্যার। স্যার নয়, কলমি সাক্ষ্য, আর ওকে কুশ বলো, কেমন? প্রকৃতির ঠোঁটে নরম হাসি ছুঁয়ে যায়। সে মাথা নেড়ে বলে,
আচ্ছা, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত ম্যাডাম? তাহলে আমাকেও কিন্তু আপনি ম্যাডাম বলা যাবে না। সাক্ষ্য ছোট্ট একটা বাও করে নিজের মাথা ঝোঁকায়, বলে, যথা আজ্ঞা দেবী। তার মানে আপনি সরি তুমি কিন্তু কথা খুব ভালোই বলতে পারো। আর সো ফ্রম নাও ফ্রিলি যেটা মনে হয় সেটাই বলো। অ্যান্ড বিশ্বাস করো, আমরা কব্বর নই যে কথা বললেই খ্যাক করে তেড়ে আসবো। ওর কথা বলার ভঙ্গি দেখে আবারও খিলখিলিয়ে হেসে ওঠে প্রকৃতি। সেদিকে তাকিয়ে কুশলের মনে হয় কেউ যেন সত্যি ওর বুকের ভেতরে ছুরি দিয়ে অসংখ্যবার আঘাত করে চলেছে। কারোর হাসি দেখেও যে এমন অদ্ভুত আর এমন একটা চিনচিনে কষ্ট জমতে পারে সেটা ওর আগে জানা ছিল না। ये ज्यादा देर मत लगाना साहब, 10 मिनट से ज्यादा अंदर रहने का परमिशन नहीं है। দরজায় দাঁড়ানো পুলিশের দেহাতি পাহারাদারটা আরও একবার সতর্ক করে দেয় ওদের। সাক্ষ্য হাত নেড়ে তাকে আশ্বস্ত করে, লোকটার মাথায় সত্যিই ঘিলু বলে কিচ্ছু নেই। মিলিয়ে নিস, এ শালা শিওর প্রেম কেস। প্রেমে পড়লে লোক এরকম গান্ডুর মতোই কাজকর্ম করে। মরবি তো মর, তা বলে একেবারে সকাল সকাল দরজা খুলেই ঢিসুম। এ তো একেবারে ওপেন অ্যান্ড শাট কেস। এলাম, মারলাম, চলে গেলাম, সিম্পল। ক্যামেরায় পটাপট ক্রাইম সিনের কয়েকটা ছবি তুলতে তুলতে নিচু গলায় বলে ওঠে কুশল, কেসটা সত্যিই ভীষণ সিম্পল, আর এই সিম্পলনেসটাই বড় ভাবাচ্ছে রে। সাক্ষ্য যেন কিছুটা আনমনেই উত্তর দেয়। পুলিশ ঘরটা সিল করে দেওয়ায় ক্রাইম সিন মোটামুটি অক্ষতই রয়েছে। ক্রাইম রিপোর্টার হওয়ার সুবাদে কিছু সোর্স লাগিয়ে জায়গাটা ইন্সপেকশন করতে আসায় খুব একটা বেশি কিছু কাঠখড় পোড়াতে হয়নি ওদের। খুনটা হয়েছে মৈনাকের নিজস্ব পৈতৃক বাড়িতে। এই জায়গাটা কলকাতা থেকে বেশ খানিকটা দূরে, একটু ভেতরের দিকে, মফস্বল এলাকা। বাড়িটা ছিমছাম, সাধারণত ছোট দোতলা বাড়ি যেমন হয় তেমনটাই। ঘটনার একদিন আগেই মৈনাক মিত্র এখানে এসেছিলেন। খুনের সময় একাই ছিলেন বাড়িতে। দরজা থেকে প্রায় হাতখানেক দূরে একটা সোফা, এই সোফার পাশেই মৈনাক মিত্রের ডেড বডিটা উপুর হয়ে পড়েছিল। পুলিশ আউটলাইন ড্র করে মার্ক করে রেখেছে জায়গাটা। সোফার ওপর কয়েক জায়গায় রক্তের দাগ এখনো পুরোপুরি ফিকে হয়ে যায়নি। সেগুলোই খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল সাক্ষ্য। ওর কথার প্রত্যুত্তরে কুশল পাশ থেকে আবারও ফুট কাটে, এ ভাই শোন, সব জায়গায় না জেমস বন্ডগিরি খাটে না। আরে এখানে তো পুরোটাই জলের মতো ক্লিয়ার, তাহলে এত ভাবার কি আছে? হ্যাঁ, প্রকৃতি এতক্ষণ ওদের সাথে চুপচাপই দাঁড়িয়েছিল। এবার কি মনে হতে সেও বলে ওঠে, আমার কিন্তু মনে হয় সাক্ষ্যটা ঠিকই বলেছে। আই মিন অ্যাটলিস্ট ঘরের ভেতরে ঢুকেও তো খুনটা করতে পারতো। এইভাবে দরজা থেকে ফায়ার করে প্রত্যক্ষদর্শী রেখে, ইটস কোয়াইট উইয়ার্ড। সাক্ষ্য সোফা ছেড়ে মেঝের ওপর উবু হয়ে বসে কিছু একটা দেখছিল। প্রকৃতির কথায় সে হাত ছাড়তে ছাড়তে হাসি মুখে উঠে দাঁড়ায়। কুশল আবারও একটা কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তার আগেই পুলিশের গার্ডটা তাড়া লাগায় তাদের। अरे चलिए चलिए, 10 मिनट पूरा हो गया, इससे ज्यादा रहने की परमिशन नहीं दे सकते हैं। শালা এমন করছে যেন বাপের বিয়ে রসগোল্লা দিচ্ছে, नहीं दे सकते। শালা কথা কাজা। আহ, কি হচ্ছেটা কি? সাক্ষ্য চাপা গলায় ধমক লাগায় ওকে। তারপর পুলিশটার দিকে তাকিয়ে মাথা নেড়ে বলে, হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, উই আর জাস্ট লিভিং। ওরা বেরিয়েই আসছিল তিনজন। হঠাৎ দরজার কাছটায় কিছু একটা দেখে থমকে দাঁড়িয়ে পড়ে সাক্ষ্য। তারপর নিচু হয়ে বসে পকেট থেকে মোবাইলটা বের করে তড়িৎ গতিতে কিছু একটা ছবি তুলে নেয়। পাহারাদারটা তাড়া লাগায় আবার, अरे साहब, फिर रुक क्यों गए? चलिए चलिए रे भाई, बहुत हुआ। সাক্ষ্য উঠে পড়ে। কুশল বেরোতে বেরোতে ভ্রু কুচকে তাকায় ওর দিকে, জিজ্ঞেস করে, কিসের ছবি তুললি আবার? প্রকৃতির চোখেও কৌতূহলের ছাপ। সাক্ষ্য ওদের দিকে তাকিয়ে মুচকি হাসে, বলে, ছাইয়ের, কারণ
ওয়ান্স আ ওয়াইজ ম্যান হ্যাড সেড, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই। আপনি লোকটাকে পরিষ্কার খুন করতে দেখেছেন? প্রকৃতির প্রশ্নে খানিকটা ভ্রু কুঁচকে তাকান বৃদ্ধা। তারপর খানিকটা অবজ্ঞার সুরেই বলেন, না দেখার কি আছে? আমি তো সকাল থেকে উঠে সেই 11টা পর্যন্ত এই জানলার ধারেই বসে থাকি। তারপর নার্স এসে স্নান খাওয়া করিয়ে ওষুধ খাওয়া। মিসেস দস্তিদারের বাড়ির ডাইনিং হলে বসেছিল ওরা। মিসেস দস্তিদার মৈনাকের প্রতিবেশী। মহিলার বয়স 70-এর কোঠা ছুঁই ছুঁই। একা একা চলাফেরা করতে পারেন না। মিসেস দস্তিদারের বাড়ির জানালা থেকে মৈনাকের বাড়ির মেন দরজাটা পরিষ্কারভাবে দেখা যায়। দুটো বাড়ির মধ্যে মাত্র কয়েক হাতের দূরত্ব। ঘটনার দিন মিসেস দস্তিদারের বাড়ি থেকেই পুলিশকে প্রথম খবর দেওয়া হয়। মিসেস দস্তিদার, আপনি ঠিক কি দেখেছিলেন মনে আছে আপনার? কুশল মহিলার দিকে ক্যামেরা তাক করে বসেছিল। পুরো কনভারসেশনটা অন ক্যামেরায় রেকর্ড হচ্ছিল। সেদিকে তাকিয়ে খানিক বিরক্ত মুখে মহিলা বলেন, তা মনে থাকবে না কেন? ওই তো রোজকার মতোই জানলার ধারে বসেছিলাম। ছেলেটা এলো, গাড়ি থেকে নেমে সোজা দরজার দিকে গেল। প্রথমে 2-1 কলিং বেলও টিপল, দরজাও ধাক্কা দিল অনেকবার। তারপর দেখলাম একটু দাঁড়িয়ে ল্যাজ ঘুরিয়ে নিজেই খুললো দরজাটা। আর তারপরেই কথাগুলো বলতে বলতে মহিলার মুখে যেন চাপা আতঙ্কের ছাপ ফুটে ওঠে। প্রকৃতি গলার স্বর যতটা সম্ভব নরম করে জিজ্ঞেস করে, তারপর তারপর কি হয়েছিল আন্টি? প্রকৃতির আন্টি ডাক শুনে একটু যেন নরম হন মহিলা। নিজেকে খানিকটা ধাতস্থ করে বলেন, তারপর দরজাটা খুলতেই কানে তাল লাগানো একটা বিকট শব্দ পেলাম, আর একটা চিৎকারের শব্দ এলো। ছেলেটা দেখলাম ভেতরে ছুটে গিয়ে বেরিয়ে এলো আবার। তারপর দৌড়তে দৌড়তে চলে গেল। আপনি ঠিক শুনেছিলেন, দরজা খোলার সাথে সাথেই হয়েছিল শব্দটা। সাক্ষ্যর কথায় মহিলা এবার শটান খিঁচিয়ে ওঠেন প্রায়। আমাকে কি কালা মনে হয় নাকি বাপু? মিসেস দস্তিদারের পুত্রবধূ তার পাশেই বসেছিলেন। বৃদ্ধার কথায় মহিলা খানিক অপ্রতিভভাবে বললেন, মায়ের কথায় প্লিজ কিছু মনে করবেন না, তবে মা কিন্তু ঠিকই বলেছেন। শব্দটা আমরা সবাই শুনেছিলাম। ওটা শুনেই তো সুনীল, মানে আমার হাজব্যান্ড, রামু কাকা আর পাশের ক্লাবের ছেলেদের নিয়ে তাড়াতাড়ি মাস্টার মিত্রের বাড়িতে যায়। আর তারপরে আচ্ছা, আপনার হাজবেন্ড যখন বাড়িতে পৌঁছন তখন কি দরজাটা খোলাই ছিল? আরে হ্যাঁ রে বাপু, ওই চোখরা তো দরজা টরজা সব খোলা রেখেই দৌড়ে চলে গেল। আমার তখনই সন্দেহ হয়েছিল। প্লিজ ডোন্ট মাইন্ড, আমাদের কথা বলা কি শেষ হয়েছে? আসলে মায়ের ওষুধের টাইম হয়ে যাচ্ছে এবার। মিসেস দস্তিদারের পুত্রবধূর কথায় হাত জোর করে উঠে পড়ে ওরা। ঘড়িতে এখন 2:30 বাজছে প্রায়। লাঞ্চ আওয়ার্স অনেকক্ষণ আগেই পেরিয়ে গিয়েছে। প্রত্যেকের পেটেই মোটামুটি ছুঁচোর কীর্তন শুরু হয়ে গেছে। তবুও মিসেস দস্তিদারের বাড়ি থেকে বেরিয়ে প্রকৃতি জিজ্ঞেস করে, এখন তাহলে কি প্ল্যান? প্রকৃতির কথায় হাইমাই করে ওঠে কুশল। বলে, এই এখন সোজা লাঞ্চের প্ল্যান, নাহলে সত্যি বলছি কিন্তু খিদের চোটে আমার মাথায় সবাইকে খুনের প্ল্যান চেপে যাবে। তখন কিন্তু কেউ সামলাতে পারবে না, এই আমি বলে দিলাম। না বাবা, রিস্ক নিয়ে কাজ নেই সাক্ষ্যদা, না হলে দেখা গেল কুশদা হয়তো আমাদের দুজনকেই খেয়ে নিল। সাক্ষ্য মুখ টিপে হাসে, তারপর প্রকৃতির দিকে তাকিয়ে বলে, দেখো কুশ, যদি আমাকে খায় সেটা একরকম, তবে তোমাকে খেলে কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। আর সেক্ষেত্রে আমাকে তো প্রোটেস্ট করতেই হবে, তাই না? সাক্ষ্য প্রকৃতির দিকে
এক দৃষ্টে চেয়েছিল। ধীরে ধীরে প্রকৃতির গাল দুটো যেন ঈষৎ লাল হয়ে ওঠে। সে চোখ নামিয়ে নেয়। ব্যাপারটা কুশলেরও নজর এড়ায় না। এক অজানা আশঙ্কায় হঠাৎ ওর বুকটা ঠিপ ঠিপ করে ওঠে। রাস্তার পাশেই একটা ধাবা দেখে ওদের গাড়িটা দাঁড়িয়েছিল। প্রকৃতি অর্ডার করেছে মিক্সড চাউমিন, আর সাক্ষ্যরা দুজনেই তন্দুরি নান আর বাটার মশলা। অর্ডার অনেকক্ষণ এসে গিয়েছে। কুশল নানের টুকরোটা মুখে পুড়তে পুড়তেই বলে, আবার বল, এরপর কি করবে? কোথায় যাবে? হ্যাঁ, সাক্ষ্য আনমনে কি যেন একটা ভাবছিল। কুশলের কথায় চমক ভাঙে ওর। হ্যাঁ, কি বলছিলি? কোথায় যাব? হ্যাঁ, তুই এক কাজ কর, তুই বরং একবার থানায় গিয়ে এই কেসের ইনচার্জ শুক্লার সাথে কথা বলে দেখ। যদি কোনোভাবে রাকেশ চ্যাটার্জির সাথে কথা বলার ব্যবস্থা করতে পারিস। আমি যেতাম, বাট তুই তো জানিস শুক্লার সাথে আবার আমার জম্মের খিচ আছে। আমি গেলে কোনো কাজই হবে না। আর তুমি কোথায় যাবে সাক্ষ্যদা? এইবার প্রকৃতি জিজ্ঞেস করে কথাটা। সাক্ষ্যর খাওয়া হয়ে গিয়েছিল। ও রুমাল দিয়ে মুখটা মুছতে মুছতে বলল, ভাবছি মিসেস মিত্রের সাথে একবার দেখা করব। বাই দ্য ওয়ে, তুমিও যাবে আমার সাথে। অ্যাকচুয়ালি সাথে একজন ফিমেল কেউ থাকলে ভালোই হয় আর কি। যতই হোক, ভদ্রমহিলা সদ্য স্বামী হারিয়েছেন। নো প্রবলেম, আই উইল বি উইথ ইউ। সাক্ষ্য কুশলের দিকে তাকায়। কুশল মাথা নাড়ে। ও হাসার চেষ্টা করে, কিন্তু অজান্তেই ওর বুক চিরে উঠে আসে একটা চাপা দীর্ঘশ্বাস। আপনারা বারবার এভাবে অকারণে মানুষকে বিরক্ত করে কি পান বলুন তো? সন্ধে আন্দাজ 6:30 মতো হবে। মৈনাকের কলকাতার অ্যাপার্টমেন্টে বসেছিল সাক্ষ্য আর প্রকৃতি। সুছন্দা মিত্র অর্থাৎ মৈনাকের স্ত্রী এই মুহূর্তে ওদের ঠিক মুখোমুখি সোফাটায় বসে আছেন। পরনে একটা কাজ করা সাদা কুর্তি ও হালকা নীল সালোয়ার। চোখ দুটো লাল, চোখের কোল বসে গিয়েছে। দেখেই মনে হচ্ছে ভদ্রমহিলা বেশ কান্নাকাটি করেছেন। উই আর এক্সট্রিমলি সরি ম্যাডাম। কিন্তু ওর কথা শেষ হয় না, তার আগে মিসেস মিত্রের গলায় ঝাঁঝ ফুটে ওঠে। নো নো, ইউ গাইজ আর নট সরি। তোমাদের তো কাজই এটা। মিসেস মিত্র আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু প্রকৃতি ওকে থামিয়ে দেয়। বলে, হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিকই বলেছেন, এটাই আমাদের কাজ। আপনাদের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়াটাই আমাদের কাজ, আর আমরা সেটাই করছি। তবে আপনি যদি আমাদের সাথে সহযোগিতা না করেন, তাহলে আমরা আপনার এই অসহযোগিতাটুকুই পৌঁছে দিতে পারবো কেবল। ইন দ্যাট কেস, পাবলিকের কাছে যদি ভুল মেসেজ যায়, তার রেসপন্সিবিলিটি কিন্তু আমাদের নয়। মিসেস মিত্র স্থির চোখে ওদের দিকে চুপচাপ তাকিয়ে থাকেন কিছুক্ষণ। তারপর কাটা কাটা গলায় বলেন, আস্ক, জিজ্ঞেস করুন কি জিজ্ঞেস করার আছে। সাক্ষ্য আলগোছে প্রকৃতির দিকে তাকায় একবার, তারপর জিজ্ঞেস করে, রাকেশবাবুর সাথে আপনার স্বামীর রিলেশনটা ঠিক কেমন ছিল? রাকেশ ওর সেক্রেটারি ছিল, সেই সূত্রেই আলাপ। এর বেশি ওদের মধ্যে কেমন কি সম্পর্ক ছিল আমি ঠিক বলতে পারবো না। রাকেশবাবু তো শুনেছিলাম মিস্টার মিত্রের সেক্রেটারির দায়িত্ব থেকে রিজাইন করেছিলেন। কোনো পার্সোনাল ইস্যু? সাক্ষ্যর কথায় মাথা নাড়েন মিসেস মিত্র। বলেন, সেরকম কিছুই নয়। আমি যতদূর জানি রাকেশ একটা ট্যুরিজমের বিজনেস খুলেছিল, সেই কারণেই ও মৈনাকের কাজটা ছেড়ে দেয়। আচ্ছা, ঘটনার ঠিক আগের দিনের রাতে মিস্টার মিত্র নিজেই ড্রাইভ করে ওনার পৈতৃক বাড়িতে গিয়েছিলেন। কেন গিয়েছিলেন কিছু বলতে পারবেন? প্রকৃতি এতক্ষণ মিসেস মিত্রর কথাগুলো এক মনে নোট করছিল। এবার মুখ তুলে জিজ্ঞেস করে,
মিস্টার চ্যাটার্জির সাথে মিস্টার মিত্রের কি কোনো বিষয় নিয়ে কোনো রকম ঝামেলা বা তেমন কিছু হয়েছিল? আমার ঠিক জানা নেই, কিন্তু মিস্টার চ্যাটার্জি যে এমন কিছু করতে পারে আপনি কি কখনো অ্যাজিউম করতে পেরেছিলেন? আই মিন, ওনার কি মিস্টার মিত্রের ওপর কোনো পুরনো রাগ বা এমন কিছু ছিল? দেখুন মিস, আমি কোনো জ্যোতিষী নই যে যা ঘটে চলেছে সেটা আগে থেকেই বুঝতে পেরে যাব। কি হয়েছে, কিভাবে হয়েছে, কেন হয়েছে, আই জাস্ট ডোন্ট হ্যাভ এনি ক্লু। প্রকৃতি আর কিছু জিজ্ঞেস করে না। সাক্ষ্য একটু চুপ করে থাকে, তারপর বলে, আচ্ছা, ওয়ান লাস্ট কোশ্চেন। আপনার সাথে রাকেশ চ্যাটার্জির সম্পর্ক কেমন ছিল? আই মিন, আপনারা কি একে অপরকে চিনতেন? মিসেস মিত্র ঠান্ডা চোখে তাকায় ওদের দিকে, নির্লিপ্ত স্বরে বলেন, আগেই তো বললাম রাকেশ মৈনাকের সেক্রেটারি ছিল। আমি ওকে ওই হিসেবেই চিনি। এর বেশি ওর সম্পর্কে আর কিছু আমার জানা নেই। আপনাদের প্রশ্নোত্তর পর্ব যদি শেষ হয়ে গিয়ে থাকে তবে আপনারা এবার আসতে পারেন। মিসেস মিত্র হাত জোর করে সোফা ছেড়ে উঠে দাঁড়ান। সবেতেই শুধু জানি না, বলতে পারবো না, না না আর না। প্রকৃতির বলার ধরন দেখে হাসি পেয়ে যায় সাক্ষ্য। কোনো মতে হাসি চেপে মুখের ভাব যথাসম্ভব গম্ভীর করার চেষ্টা করে, বলে, মহিলা সবে মাত্র একটা ট্রমা কাটিয়ে উঠেছে। শি মাস্ট বিন শক। এভাবে বলাটা কিন্তু ঠিক নয়। শখ না চাই, আমার পুরো সন্দেহ আছে এই মহিলা নিশ্চয়ই আরো অনেক কিছু জানেন। আর সেটা কিভাবে বুঝলে? সাক্ষ্যর কথায় প্রকৃতি ভ্রু কুঁচকে তাকায়, তারপর একগাল মুচকে হেসে বলে, মেয়েদের ইনটিউশন বলে একটা জিনিস হয় স্যার, মেয়েরা অনেক কিছুই আগে থাকতেই বুঝতে পারে। সাক্ষ্য ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে, তারপর খানিক ছদ্ম হতাশার ভাব ফুটিয়ে বলে, শুধুমাত্র ছেলেদের মনটাই বুঝতে পারে না, এই যা। সকাল এখন প্রায় 9:30 বাজে। আজ একটু আগে আগেই অফিসে চলে এসেছে সাক্ষ্য। নিজের ডেস্কেই বসেছিল, ল্যাপটপের স্ক্রিনের ওপর ঝুঁকে পড়ে এক মনে কি যেন একটা করছিল সে। কুশলের ডাকে হুঁশ ফেরে ওর। এই কি রে, আজ তো আগে অফিসে? সাক্ষ্য ওর কথায় উত্তর না দিয়ে জিজ্ঞেস করে, কাল থানায় গিয়েছিলি না? তোকে তো রাতে দুবার ফোন করলাম, ফোন সুইচ অফ বলল, মেসেজও করলাম। আচ্ছা, শুক্লার সাথে কিছু কথা হলো? রাকেশের সাথে দেখা করতে দিয়েছে? কুশল বড়া ভয়ের ইঙ্গিতে হাত দুটো সামনে বাড়িয়ে দেয়, তারপর দুপা পিছিয়ে এসে বলে, ও হোল্ড অন ভায়া, থামবা, এক এক করে বচ্চ, এক এক করে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তাই হোক। আচ্ছা, এক এক করেই প্রসিড করুন না হয়। কুশল সাক্ষ্যর ডেস্কের পাশেই একটা চেয়ার টেনে নিয়ে বসতে বসতে বলে, প্রথম প্রশ্নের উত্তর ইয়েস, অর্থাৎ হ্যাঁ, থানাতে আমি পদার্পণ করিয়েছিলাম। আর দ্বিতীয়ত ফোনে পাসনি, কারণ ওর ট্যাঙ্কে তেলিয়ে চার্জ ছিল না। কিন্তু এবারে আসি আসল কথায়। শুক্লার সাথে কথা হলো, তবে অ্যাজ ইউ নো, মালটা মিডিয়া দেখলেই কেমন খ্যাক খ্যাক করে তেড়ে আসে। আর সেখানে এমন হাই প্রোফাইল কেসে অ্যাকিউজের সাথে দেখা করতে দেবে, এই আশাটা করাটাই পাপ। তাও কোনো মতে ম্যানেজ ট্যানেজ করে টুকটাক যা ইনফরমেশন পেলাম, তাতে গুলিটা খুব কাছাকাছি রেঞ্জ থেকেই ছোড়া হয়েছিল, আর ওটা কাঁধের কাছে লেগেছিল। আই মিন, পুলিশের প্রাথমিক অনুমান তাই বলছে। বাকি পোস্টমর্টেম রিপোর্ট আসলে আরও ক্লিয়ারলি জানা যাবে। আর ঘরের বাকি সমস্ত জানলা দরজা ভেতর থেকেই বন্ধ ছিল, যেমনটা সেদিন দেখলি। খুনের ওয়েপেন, আই মিন রিভলভারটা ঘটনাস্থলেই পাওয়া গিয়েছে, তবে ওতে কিন্তু রাকেশের হাতের ছাপ নেই। সাক্ষ্য এক মনে সবটা শুনছিল। এবার কুশল একটু থামতে সে জিজ্ঞেস করে, আচ্ছা, রিভলভারটা কার কিছু জানা গেছে? হ্যাঁ, ওটা মৈনাকের নিজেরই রিভলভার, ওর নামেই লাইসেন্স রেজিস্টার্ড করা আছে।
কিন্তু হ্যাঁ, খুন হওয়ার প্রায় মাসখানেক আগে ওটা নাকি চুরি হয়ে যায়। মৈনাক থানা তো রিপোর্ট করেছিলেন। ইন্টারেস্টিং। মাছের তেলেই মাছ ভাজা, নিজের রিভলভারের গুলিতে নিজেই খুন। আনমনেই বিড়বিড় করে সাক্ষ্য। তারপর মুখ তুলে জিজ্ঞেস করে, আচ্ছা, এ ব্যাপারে রাকেশের কি বক্তব্য? মানে ও কি বলছে, কেন করলো খুনটা? কুশল আঙুল দিয়ে টেবিলের ওপর আঁকিবুকি করতে করতে বলে, কি আবার বলবে, সব দোষী যা বলে তাই বলছে। আমি নির্দোষ ধর্মাবতার। মানে খুনটাও করেনি বলতে চাইছে? সাক্ষ্যর কপালে চিন্তার ভাঁজ খেলে যায়। ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, ওর এক্স্যাক্ট বয়ান কি জানিস? যতদূর শুনলাম, রাকেশ নাকি বলছে ও সেদিন 9টার সময়তেই দেখা করতে গিয়েছিল মৈনাকের সাথে। ওই মৈনাকি নাকি ফোন করে ডেকেছিল ওকে। ও গিয়ে অনেকবার দরজা ধাক্কায়, মৈনাকের নাম ধরেও ডাকে, কিন্তু ভেতর থেকে কেউ কোনো সাড়া শব্দ করে। রাকেশ চলে যাবেই ভাবছিল, কিন্তু তখনই নাকি মৈনাকি আবার ভেতর থেকে ডাক দেন ওকে, বলেন দরজা খোলাই আছে, ল্যাচ খুলে চলে আসতে। রাকেশ সেই মতো দরজা খুলতেই প্রচন্ড জোরে ফায়ারিং এর শব্দ হয়, আর তারপরেই ঘরের ভেতর ওই সব দৃশ্য। কথা শেষ করে আর মোড়া ভাঙে কুশল। হাই তুলতে তুলতে বলে, অপূর্ব সুন্দর মেলোড্রামাটিক বয়ান, সবকিছু জলের মতো ক্লিয়ার, তাও কেমন ন্যাকা সাহায্যে মাইরি। জল সবসময় ক্লিয়ার হয় না ব্রাদার, জলে অনেক অশুদ্ধি থাকে। সাক্ষ্য আপন মনেই পেপার ওয়েটটা নাড়াচাড়া করতে করতে বলে ওঠে। কুশল ওর কথায় বিশেষ কিছু ভ্রুক্ষেপ করছে বলে তো মনে হয় না। সে হঠাৎ কিছু একটা মনে পড়ে যাওয়ার ভঙ্গিতে বলে, ও হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে যাচ্ছিলাম। রাকেশ নাকি ওর বয়ানে রিভলভারের গুলির শব্দ ছাড়াও আরো কিছু একটা পড়ে যাওয়ার শব্দের কথাও বলেছে। কিছু একটা পড়ে যাওয়ার শব্দ, ইন্টারেস্টিং। কুশল কবজি উল্টে ঘড়ি দেখে একবার, খানিকক্ষণ উসকুস করতে করতে শেষমেশ জিজ্ঞেসই করে ফেলে এক সময়, এই হ্যাঁ রে, এই 10টা তো বাজতে চললো প্রায়, প্রকৃতি এখনো এলো না তো? সাক্ষ্য কিছু একটা উত্তর দিতে যাচ্ছিল, কিন্তু তার আগেই একটা পরিচিত গলার স্বরে সে থেমে যায়। আমাকে নিয়ে কথা হচ্ছিল বুঝি? কুশল খুব মিস করছিল তোমায়। সত্যি নাকি কুশদা? আরে না না, আমি তো বাস এমনি জিজ্ঞেস করছিলাম জাস্ট। কুশল চোখ কটমট করে সাক্ষ্যর দিকে তাকায়। সাক্ষ্য ওকে বিশেষ পাত্তা না দিয়ে হাতে ধরা একটা ফটোগ্রাফ ওদের দিকে বাড়িয়ে দেয়, বলে, একটা জিনিস কিছুতেই মাথায় ঢুকছে না। কি জিনিস সাক্ষ্যদা? এই ছবিটা দেখো, কুশের তোলা, ক্রাইম সিনের। এই 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 হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা দেখো। কথাটা বলে ছবির একটা বিশেষ জায়গায় পয়েন্ট আউট করে সাক্ষ্য। ওরা তাকিয়ে দেখে সেখানটায় মেঝের ওপর একটা নিতান্ত সাদা কাঠের চেয়ার উল্টে পড়ে রয়েছে। সেটা দেখিয়ে সাক্ষ্য বলে, আচ্ছা, ঘরে ঢোকার মুখে দরজার কাছে কেউ খামোখা একটা চেয়ার এনে কেন রাখবে? হয়তো বসার জন্য রেখেছিল, পরে হুটোপাটিতে পড়ে গেছে। কুশলের কথায় একটা সূচক মন্তব্য করে ফের চুপ করে যায় সাক্ষ্য। কি স্ট্রেঞ্জ, তাই না? হয়তো এই সিচুয়েশনে বলাটা ঠিক নয়, বাট আমার না একটা অদ্ভুত কোইন্সিডেন্স মনে পড়ে গেল। প্রকৃতির কথায় সাক্ষ্য আর কুশল দুজনেই ভ্রু কুঁচকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। মৈনাকের একটা সিনেমা ছিল, নামটা আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, বাট মুভিটাতে ওই লিড অ্যাক্টর ছিল। অ্যান্ড গেস হোয়াট, মুভিটাতে হি ওয়াজ কিল্ড ইন দ্য সেম ওয়ে। একজন ওর সাথে দেখা করতে আসবে আর দরজা খুলতেই শুটের শব্দ হবে। যদিও ওখানে খুনি অন্য কেউ ছিল, ভিজিটের লোকটা দরজা খুলতেই অন্য একজন স্কাইলাইটের আড়াল থেকে শুট করে ওকে খুন করবে। কি আশ্চর্য মিল! ক্রাইম রিপোর্টারদের ডিকশনারিতে আশ্চর্য বলে আজকাল আর বিশেষ কোনো শব্দ হয় না। ইন দিস ওয়ার্ল্ড নাথিং ইজ স্ট্রেঞ্জ ম্যাডাম। কোনো কিছুই আশ্চর্য নয়, কোনো কিছুই নয়।
তারপর খানিকক্ষণ চুপ করে থেকে সে আবার বলে, যাকে সব বাদ দে, যেটা বলা সেটা হলো তোদের কয়েকটা কাজ করতে হবে। হ্যাঁ, বলে ফেলুন আর কি। কুশ, তুই আর প্রকৃতি মৈনাক, রাকেশ আর সুছন্দা মানে মৈনাকের ওয়াইফ, এদের প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি চেক কর। কিচ্ছু বাদ দিবি না। গ্যাদার অ্যাজ মাচ ইনফরমেশন অ্যাজ ইউ ক্যান। গেট ইট? কুশল আর প্রকৃতি দুজনেই মাথা নেড়ে অ্যাটেনশনের ভঙ্গিতে বলে ওঠে, ওকে স্যার। ওকে। আমারও বেশ কয়েকটা কাজ আছে। কয়েকটা অঙ্ক মিলছে না কিছুতেই। দেখা যাক অঙ্কগুলোকে শেষমেশ মেলাতে পারি কিনা। কথাটা বলেই হাতে ধরা সদ্য সলভ করা রুবিক্স কিউবটাকে টেবিলের ওপর নামিয়ে রাখে সে। তাতে সবকটা রং এখন ঠিকঠাক জায়গায় ম্যাচ করেছে। তুমি এই অ্যাপার্টমেন্টে কতদিন কাজ করছো? স্বাক্ষর প্রশ্নের উত্তরে লোকটা জুলু জুলু চোখে ওর দিকে তাকায়। তারপর হাতে ধরে থাকা সদ্যপ্রাপ্ত 200 টাকার নোটটার দিকে তাকিয়ে জিভ চাটে একবার। লোকটার দৃষ্টি এখন স্বাক্ষর পকেটের দিকেই স্থির হয়ে আছে। ব্যাপারটা লক্ষ্য করে আরও একটা কড়কড়ে 100 টাকার নোট তার দিকে এগিয়ে দেয় ও। লোকটা আশপাশটা একবার চট করে দেখে নিয়ে নোট দুটো কপালে ঠেকিয়ে তাড়াতাড়ি নোংরা হাফ প্যান্টটার পকেটে গুঁজে দেয়। তারপর হাসি হাসি মুখে বলে, करीब 3-4 साल হবে সব। মৈনাক মিত্র বলে কাউকে চেনো? লোকটা মাথা চুলকায়। কি যেন একটু ভেবে নিয়ে বলে, वो फिल्म वाले मित्र साहब का। और सब काहे नहीं चिन्हबो, वो भी तो इस बिल्डिंग में ही থাকে। এই ফ্ল্যাটের সাহেবকে সামনে থেকে বা দূর থেকে দেখেছো কখনো? क्या साहब आप भी अच्छा मजाक करते हैं। हम ठहरे गरीब कचरा उठाने वाले, हम ही इसमें फिल्म स्टार्टर कोठा থেকে ডিগবে সাহেব। इतना जरूरत कहाँ আছে আমাদের। তবে কি? স্বাক্ষর কথায় লোকটা আবার হাসে। স্বাক্ষর মনে হয় এই লোকটার নিশ্চয়ই হাসির ব্যারাম আছে। অবশ্য কথাটা ভাবার পর মুহূর্তে তার এও মনে হয় হয়তো এই লোকটার নয়, ব্যারামটা তার। এই শহরের আর 5টা লোকের মতো তারও বোধ হয় হাসি না পাওয়ার ব্যারামটা আজকাল তৈরি হচ্ছে। লোকটার কথায় ওর হুঁশ ফেরে। লোকটা বলে, तबे मैडम जी के मतलब वो मित्र साहब के वाहिफ के 2-4 बार गड्डी से उतरते हुए देखा है साहब। मैडम तो हमेशा ही इधर उधर जाए। আচ্ছা, তুমি তো এই বিল্ডিং এর প্রায় সব ফ্ল্যাট থেকে গার্বেজ কালেক্ট করো, তো কাজটা ঠিক কিভাবে হয়? আই মিন, ফ্ল্যাটের লোকেরা কি নিজেরা এসেই গার্বেজ দিয়ে যায় নাকি তুমি গিয়ে গার্বেজ কালেক্ট করো? एक एक बिल्डिंग में एक एक टाइप का इंतजाम होता है साहब। यहाँ का जो सिस्टम है हमें आपको समझाता है, सुनें। यहाँ ने जार कचरा সবাই তার ঘরের বাহার নিকাল के রেখে যায়, बाद में हम वो कलेक्ट कर लेता है बस। আচ্ছা, এই কাঁচরা মানে এই গার্বেজ ঘাটতে গিয়ে অদ্ভুত কোনো কিছু চোখে পড়েছে কখনো? अद्भुत बोले तो गजब चीज की কাহে টিকবো না সাহেব, নিশ্চয়ই দেখেছি। কথাগুলো বলে সামান্য থামে লোকটা। তবে আশপাশটা একবার ভালো করে দেখে নিয়ে স্বাক্ষর আরও কিছুটা কাছে সে ঘনিয়ে আসে। তার গা থেকে দেশি মদ, ঘাম আর পায়ের হাজা আর মাথার তেলের বিশ্রী উগ্র গন্ধ সবকিছু মিশে একটা চাপা দম বন্ধকারী গন্ধ ওর দিকে ছুটে আসে। তবুও মুখের ভাব যথাসম্ভব স্বাভাবিক রেখে সাক্ষ্য চুপচাপ তাকিয়ে থাকে লোকটার দিকে। লোকটা গলার স্বর প্রায় খাদে নামিয়ে বলে, वो जो 3rd फ्लोर का शर्मा साहब আছে ना, उसके बिन में से किसी को बोलना मत। एक तो कंडोम का पैकेट निकला था और पूछो गजब का बात क्या है, तब उसका बीवी 7 दिन से घर में ही नहीं था। কথাটা বলেই
অশ্লীল ইঙ্গিত করে বিশ্রীভাবে খ্যাক খ্যাক করে হেসে ওঠে লোকটা। সাক্ষ্য একটু অপ্রস্তুত মুখে বলে, না না, মানে এমন কিছু না। তবে फिर सेकंड फ्लोर का मिसेस सरकार का गजब का बात सुनবেন। লোকটা ভুরু নাচায়। সাক্ষ্য হাতের ইশারায় তাড়াতাড়ি নিরস্ত করে তাকে, বলে, না না, ওইসব কিছু লাগবে না। বলছি মিস্টার মিত্র, আই মিন মৈনাক মিত্রের বাড়ির বিনে কিছু পেয়েছো কখনো? इतना सारा फैलाट আছে साहब, इतना लोग इतना कचरा, ऐसे अलग से तो कुछ। কথাটা বলতে গিয়েও থেমে যায় লোকটা। তারপর কি যেন একটা মনে পড়ে যাওয়ার ভঙ্গিতে বলে, लेकिन एक बात আছে साहब, अचानक याद है, लो सुनें। अभी हाल ही कुछ ही हफ्ते पहले की बात है, मित्र साहब का वहां से एक अजीब चीज मिला था। वो चीज इतना अजीब था कि अभी तक याद আছে আমার। কি चीज? एक पुतला, कोई छोटा मोटा पुतला नहीं साहब, बहुत बड़ा वाला पुतला, करीब मानो तो एक इंसान जितना बड़ा। पुतला वैसे तो ठीक ठाक ही था, लेकिन पीछे के गर्दन के पास थोड़ा सा टूटा हुआ था बस। मुझे पहले ही लगा कि ऐसा अच्छा बढ़िया पुतला को फेंक काहे रहे। फिर लगा है कि बड़े लोगों का कोई नया ख्याल होगा शायद, मुझे क्या लेना देना। পুতলা? মিস্টার মিত্রের হঠাৎ পুতুল খেলার শখ জাগলো কেন? স্ট্রেঞ্জ। সারাদিনের পর প্রায় বিকেল নাগাদ রাস্তার পাশের একটা ছোট্ট ক্যাফেতে বসেছিল কুশল আর প্রকৃতি। আজ সারাদিন বিস্তর ঘোরাঘুরি হয়েছে। দুপুরে লাঞ্চের জন্যও তারা টাইম পায়নি। সাক্ষ্যর কোনো পাত্তা নেই। সকালের পর সে যে কোথায় কোন জগতে ডুব মেরেছে কেউ জানে না। কফির কাপে সবে একটা চুমুক দিয়েছিল কুশল, পাশ থেকে প্রকৃতি বলে ওঠে, আমার এই মহিলার উপর প্রথম থেকেই বেশ ডাউট ছিল। আমি কাল সাক্ষ্যদাকেও বলছিলাম, এখন তো। ও আরো কিছু বলতে যাচ্ছিল, কুশল ওকে থামিয়ে দেয়, বলে, কাজ নিয়ে সিরিয়াস হওয়া ভালো ম্যাডাম, কিন্তু এতটা সিরিয়াস হওয়াও ঠিক নয় যে সারাদিন পর সামনে রাখা খাবারের প্লেটটাও অভিমান করে বসে। প্রকৃতি খানিকক্ষণ চুপ করে থাকে, তারপর নিচু গলায় বলে, সরি কুশদা, আসলে এই কাজটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। অনেকে হয়তো শখে এটা করে, বাট আমার কাছে না, এটা শখ নয়। আমার বাড়িতে কিছু একটা বলতে গিয়ে চুপ করে যায় প্রকৃতি। একটু থেমে বলে, আমি জানি ভার্গব স্যার আমাকে তেমন পছন্দ করেন না। কি জানে, হয়তো এটাই আমার শেষ কাজ এখানে। ওর গলা বেশ ভারী শোনায়। কুশল সামান্য ইতস্তত করে প্রকৃতির হাতের উপর একটা হাত রাখে। প্রকৃতি কোনো উত্তর দেয় না। কুশল নরম গলায় বলে, আরে কিচ্ছু হবে না, তুমি কতটা সিনসিয়ার কাজের ব্যাপারে সেটা এই কদিনে আমাদের থেকে ভালো আর কে বা বুঝছে, হ্যাঁ বলো? আরে বাবা, আমার মতো ছ্যাবলা নিকাম্মা পাবলিক যদি টিকে যায় তবে তোমায় কেন কেউ তাড়াবে? হ্যাঁ, তবে সবার আগে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? ইউ হ্যাভ টু ট্রাস্ট ইয়োরসেলফ। সবার আগে তোমায় নিজেকে বিশ্বাস করতে শিখতে হবে। এভাবে নিজেকে গুটিয়ে রাখলে, মুখ বুজে থাকলে, ভয় পেলে কেউ তোমার হয়ে তোমার জন্য কিচ্ছুটি করে দেবে না প্রকৃতি। আসলে আমরা যে সোসাইটিতে থাকি, এখানে সব কিছুতেই বিজ্ঞাপনটা ভীষণ জরুরি। তোমার মধ্যে কতটা পোটেনশিয়াল আছে সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হলো তুমি সেটাকে কতটা এক্সপ্রেস করতে পারছো। নো ডাউট ইউ আর আ ভেরি এলিজিবল গার্ল, বাট ইউ হ্যাভ টু স্ট্যান্ড ফর ইয়োরসেলফ ফার্স্ট। নিজের হয়ে নিজের জন্য দাঁড়াতে শেখো, দ্যাটস ইট। প্রকৃতির চোখ থেকে অবাক ভাবটা কাটে না। কুশলকে সে বরাবর ছ্যাবলা আর হাসি খুশি, খুব ক্যাজুয়াল মাইন্ডের এক ছেলে হিসেবেই ভেবে এসেছে এতদিন। সেই ছেলেটাই যে এত সুন্দর করে, এত সিনসিয়ারলি কথা বলতে পারে, এটা বোধ করি ওর ধারণাতেই ছিল না। সে হাঁ করে ওর মুখের দিকে তাকিয়ে থাকে চুপচাপ। কুশল প্লেটে রাখা স্যান্ডউইচটায় একটা কামড় দিতে দিতে বলে, আর ওই ভার্গব, ওর তো নামই গব্বর। ওর কাজই হলো লোক দেখলে খ্যাক খ্যাক করে তেড়ে আসা। সো চিল,
জীবনে অনেক চাপ আসবে, কেরিয়ার নিয়ে চাপ, বন্ধুত্বের চাপ, ফ্যামিলির চাপ, প্রেমের চাপ, আরে চাকরি পেলে চাপ, না পেলে মানে আরো চাপ। আমাদের বাঙালিদের লাইফ এখন ফুল অন চাপে ভরপুর। ওই লাইফের সমস্ত চাপকে একেবারে চিকেন চাপের মতো সাঁটিয়ে নিতে শেখো জাস্ট। দেখবে দিল্লির সেন্ট্রাল জেলে বসেও দিব্যি খিল্লি পাবে তখন। প্রকৃতি আগের মতোই একভাবে তাকিয়েছিল কুশলের দিকে। হঠাৎ কুশলের ফোনে টিং করে একটা মেসেজ ঢুকতে দুজনেরই চমক ভাঙে। কুশলের মোবাইলে নেটটা অন করাই ছিল। হোয়াটসঅ্যাপে মেসেজ ঢুকেছে। নোটিফিকেশন বার থেকে নামটা চোখে পড়ে কুশলের। সাক্ষ্য মেসেজ করেছে। সে টিস্যু পেপার দিয়ে হাত মুছতে মুছতে ভ্রু কুঁচকে মোবাইলটা তুলে নেয়। মিট মি ইন শার্প 30 মিনিটস ইন দ্য অফিস। আমি ডেস্কেই আছি, প্রকৃতিকে নিয়ে চলে আয়। জিগসা পাজলের অনেকগুলো টুকরোই পাওয়া গেছে, বাকিগুলো তোরা আসলেই যাচাই করে নেওয়া যাবে। আই থিঙ্ক উই আর গোয়িং টু হ্যাভ আ গ্রেট স্টোরি। প্রকৃতি জিজ্ঞাসু চোখে ওর দিকে তাকায়। কুশল হাসে, বলে, তলব এসেছে ম্যাডাম, গল্প ডাকছে, যেতে হবে। ড্রাগ পেডলিং? এর মধ্যে ড্রাগ পেডলিং এলো কি করে? আরে দিব্যি ছিল খুনের গল্প, হয়ে গেল মাফিয়া থ্রিলার। আরে এ তো গুরু আমারই ঠিক হজম হচ্ছে না। পাবলিককে গোলাবে কি করে? কুশল একটা ঢোক গিলে বড় বড় করে সাক্ষ্যর দিকে তাকায়। প্রকৃতির মুখের অবস্থাও তথৈবচ। যদিও সাক্ষ্যর মধ্যে বিশেষ কোনো ভাবান্তর হয় না, তার চোখে মুখে আলতো একটা মিটিমিটি হাসির রেশ লেগে আছে। সত্যিটা একটু তিতই হয় ব্রাদার। তিতো জিনিস গিলতে তো একটু কষ্ট হবেই বস। সাক্ষ্যর কথার প্রত্যুত্তরে টেবিলের ওপর একটা চাপড় মারে কুশল। বিরক্ত গলায় বলে, এই তখন থেকে শুধু ঘুরিয়ে ফিরিয়ে জিলিপির মার প্যাঁচ দেখিয়ে যাচ্ছিস। ঠিক করে ঝেড়ে কাজ তো পুরো কেসটা। সে না হয় কাশবো, কিন্তু আগে তোরা বল, তোরা কি পেলি? কি আর পাবো? তোর ওই মিসেস সুছন্দা মিত্র মানে মৈনাকের ওয়াইফ নিজেই গোটা একটা সিনেমা বানাতে পারে ভাই। ওর ব্যাক হিস্ট্রি খুঁজতে খুঁজতেই তো পুরো দিনটা কাভার হয়ে গেল। তারপরে তো তুই তলব করে পাঠালি আবার। তবে হ্যাঁ, যাই বলিস, মহিলা কিন্তু দারুণ জিনিস। কীর্তির শেষ নেই মাইরি, একদম পারফেক্ট মক্ষীরানী যাকে বলে। কিরকম? তোমাকে তো আমি কালকেই বলেছিলাম, মহিলাকে আমার মোটেই তেমন সুবিধের লাগেনি। ওই বেচারি মার্কা কাঁদো কাঁদো স্যাড লুকের আড়ালে কি আছে কেউ ইমাজিনও করতে পারবে না। মদ, বয়ফ্রেন্ডস, পাব, লেট নাইট পার্টিজ, জুয়া, এসব ওর কাছে জাস্ট জল ভাত। আই থিঙ্ক মৈনাক ওর জন্য শুধুমাত্র একটা এটিএম মেশিন ছিল। বিয়ের আগে আরো অজস্র ছেলের সাথে সম্পর্ক ছিল ওর। মৈনাক প্রবাবলি ভেবেছিলেন ওর সাথে বিয়ের পর মেবি মহিলা চেঞ্জ হয়ে যাবেন, হয়তোবা হয়েও ছিলেন কিছুটা। অ্যান্ড কে জানে, হয়তোবা ঠিকঠাকই চলতো সব। যদি না ওদের লাইফে তৃতীয় ব্যক্তির আবির্ভাব করত। তৃতীয় ব্যক্তি? ইয়েস, তৃতীয় ব্যক্তি, থার্ড পারসন, মিস্টার রাকেশ চ্যাটার্জি। অবশ্য মহিলার বিবাহপূর্ব যা রেকর্ডস দেখলাম তাতে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে ইনভলভ না হলেই বেশি অবাক হতাম বড়। প্রথম প্রথম মৈনাকের অনুপস্থিতিতে তার চোখের আড়ালে, অ্যান্ড দেন ওর সামনেই চলতো সবটা। বলে তো একদম খুললাম খুল্লা। কথাটা বলে চোখ টিপে হাসতে গিয়েও প্রকৃতির দিকে তাকাতেই জিভ কেটে মুখ ঘুরিয়ে নেয় কুশল। সামান্য গলা খাকড়ি দিয়ে সে আবার বলতে শুরু করে, এটা সত্যি যে রাকেশ মৈনাকের সেক্রেটারি হিসাবেই ঢুকেছিল কাজে। মৈনাকের সোর্সেই এই ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে এবং মিসেস সুছন্দার সাথেও ওর পরিচয়। প্রথম মাস 6 কোনো সমস্যা হয়নি, বাট তারপর থেকেই ধীরে ধীরে সুছন্দার সাথে ওর ঘনিষ্ঠতা শুরু হয়। বিভিন্ন বারে, পাব, পার্টিতে, রেস্তোরাঁতে দুজনকেই প্রায়শই একসাথে দেখা যেতে শুরু করে এবং অ্যাজ ইউজুয়াল সোসাইটিতে গসিপিং শুরু হয়। আর তাতেই হয়তো মৈনাকের প্রেস্টিজে লাগে ব্যাপারটা। প্রবাবলি এই নিয়ে রাকেশের সাথে মনোমালিন্যও হয় না, এবং এটাই খুব স্বাভাবিক না।
আফটার অল কোনো ছেলেই বা নিজের বউয়ের সাথে ফষ্টি নষ্টি করে বেড়ানোর থার্ড পার্সনকে বেশি দিন সহ্য করতে পারে না। যাই হয়ে থাক না কেন, রেজাল্ট ওয়াজ রাকেশ মৈনাকের সেক্রেটারি পদ থেকে ইস্তফা দেয়। দেন শুনেছি সে নাকি নিজের কিছু একটা ট্যুরিজমের বিজনেস করে। মৈনাকের কাজ থেকে চলে আসার পর রাকেশের সাথে তার প্রায় মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায়। লোকজনের অন্তত তাই মত। তবে মক্ষী দেবীর সাথে মিসেস মিত্র সুছন্দার সাথে তার এখনো কোনো রিলেশন ছিল কিনা এইটা ঠিক কনফার্ম করতে পারছে না। তবে হ্যাঁ, আমাকে যদি জিজ্ঞেস করিস, আমি বলবো রাকেশের পরেই কারোর যদি মৈনাককে খুন করার সব থেকে বেশি সম্ভাবনা থেকে থাকে, তবে সেটা অবভিয়াসলি মিসেস মিত্রের। শি হ্যাজ সলিড মোটিভ। মৈনাক মারা গিয়ে সব থেকে বেশি লাভ তো ওরই হয়েছে, তাই না? মৈনাকের সমস্ত প্রপার্টি, টাকা পয়সা সব তো ওই পাবে। অঙ্কে একটু ভুল হলো। হঠাৎ সাক্ষর এই কথায় প্রকৃতি আর কুশল দুজনেই যথেষ্ট অবাক হয়। ওদের এমন করে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে আবারও মিটিমিটি হাসে সাক্ষ্য। তারপর ধীরে সুস্থে বলে, মৈনাক তার যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি একটা ট্রাস্টের নামে লিখে দিয়ে গেছে, ইনক্লুডিং ওই পৈতৃক বাড়ি আর কলকাতা ফ্ল্যাটটাও। তাছাড়া নিজের সমস্ত জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্টগুলোতেও অন্য কেউ যাতে তার অনুপস্থিতিতে কোনো অ্যামাউন্ট উইথড্র করতে না পারে তার ব্যবস্থাও করে গিয়েছে। প্রকৃতি অবাক হয়ে সাক্ষর কথা শুনছিল। এবার সে থামতে জিজ্ঞেস করে, তার মানে মিস্টার মিত্র কি কোনোভাবে নিজের মৃত্যুর কথা আঁচ করতে পেরেছিলেন? আজ নয়, উনি নিশ্চিত জানতেন। সাক্ষর কথায় কুশলের চোয়াল ছুলে পড়ে। সে কোনো মতে একটা শব্দই উচ্চারণ করতে পারে, আইলা। শখটা প্রকৃতিরও নেহাত কম কিছু লাগেনি। সে কথাটার আকস্মিক প্রাথমিক ধাক্কাটা কাটিয়ে উঠে জিজ্ঞেস করে, জানতেন? তাহলে উনি পুলিশ বা মিডিয়ায় কিছু বলেননি কেন? হয়তো উনি বলতে চাইনি তাই। বলতে চাননি মানে? এই যেচে পরে শহীদ হতে ইচ্ছে হয়েছিল নাকি? কথাটা সেরকমই বলতে পারিস। এবার প্রকৃতি আর কুশল দুজনেই একযোগে জিজ্ঞেস করে, মানে? ধৈর্যম বৎসগণ, ধৈর্যম, বলিতেছি। সাক্ষ্য নিজের রিভলভিং চেয়ারটায় অর্ধেক পাক দিয়ে নেয় একবার। তারপর টেবিলের ওপর তবলার বোল তুলতে তুলতে বলে, আমার প্রথম থেকেই মনে হচ্ছিল ছবিটার কোথাও একটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে। জিক্স পাজেলের টুকরোগুলো কিছুতেই মিলছিল না। বারবার মনে হচ্ছিল যেটা দেখা যাচ্ছে সেটা যেন বেশি বড় করে দেখানো হচ্ছে। এর বাইরেও কিছু একটা আছে যেটা চোখে পড়া উচিত ছিল কিন্তু পড়ছে না। কুশল আর ধৈর্য ধরতে পারে না। গলায় এক রাশ বিরক্তি এনে বলে, ধুর শালা, এত হেয়ালি ভাই ভাল লাগে না আমার। যা বলার সোজাসুজি বলতো। আমি ভাই এত কথার মারপ্যাচ বুঝি না। গোটা ব্যাপারটা ভীষণ গোলমেলে। সোজাসুজি আর কিভাবে বলি বলতো? কথাগুলো বলে একটু থামে সাক্ষ্য। মনে মনে কি যেন গুছিয়ে নেয় খানিক। তারপর কয়েক মুহূর্ত চুপ করে বলতে শুরু করে আবার, দেখবি স্ত্রী মৌমাছিরা হুল ফুটিয়ে দিলেই মরে যায়, তবুও তারা মরার আগে শত্রুকে শেষ আঘাতটা করতে ভোলে না। আমি এখন এই কেসের ব্যাপারে যে থিওরিটা বলতে যাচ্ছি জানি না সেটা কতটা বিশ্বাসযোগ্য, কিন্তু আমি আমার থিওরি সাপেক্ষে উপযুক্ত সোর্সেস পেশ করার চেষ্টা করব। আমি শুধু পরপর সূত্র মেনে অঙ্ক করেছি মাত্র। অঙ্কের উত্তরটা আমার হাতে নেই। খুনের ধরনটা দেখে আমার প্রথম সন্দেহটা হয় একজন লোক আর একজন লোককে খুন করতে চাইছে। ভালো কথা, মানলাম, কিন্তু তাই বলে একেবারে সাক্ষ্য প্রমাণ রেখে ঝকঝকে দিনের আলোয় কেন করতে যাবে? আর ওয়েপনটি বা কেন ফেলে আসবে? যদি হাতাহাতি বা কথা কাটাকাটির মাঝখানে গুলিটা চলতো তাও না হয় মেনে নিতাম যে হিট অব দ্য মোমেন্টের মাথায় সব ঘেটে গিয়েছে, কিন্তু তা তো এখানে হয়নি। রাকেশ এসেছে, দরজা খুলেছে, গুলি চলেছে, তারপরে পালিয়ে গেছে। ব্যাপারটা নিঃসন্দেহে ভীষণ অদ্ভুত। দেখ, আমার মনে হলো তাহলে কি রাকেশকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে? সাক্ষ্য এই অবধি বলে থামতেই এবার প্রকৃতি বলে ওঠে, এই তো একদম মৈনাকের ওই সিনেমাটার মতো যেটার কথা বলছিলাম। ওর কথায় সাক্ষ্যর ঠোঁটে মৃদু হাসির রেখা খেলে যায়। ও বলে, একদমই তাই।
থ্যাঙ্কস টু প্রকৃতি। অ্যাকচুয়ালি প্রকৃতির এই কথাটাই আমাকে খুনি অবধি পৌঁছাতে সাহায্য করেছে। সাক্ষ্য কি বলছে, কেনই বা তার প্রশংসা করছে, কিছুই মাথায় ঢোকে না প্রকৃতির। সে বোকার মতো ড্যাব ড্যাব করে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে চুপচাপ। সাক্ষ্য বলে চলে, কিন্তু সমস্যাটা হলো এখানে তো কোনো স্কাইলাইট ছিল না ম্যাডাম, অন্য কোনো দরজাও ছিল না, জানলাগুলো ভেতর থেকে বন্ধ ছিল। তাহলে কি খুনি ভেতরে কোথাও লুকিয়েছিল? সেটাও তো সম্ভব নয়। তাহলে কেউ না কেউ তাকে ঠিক বেরোতে দেখত, কারণ মিসেস দস্তিদারের বৌমার কথা অনুসারে তার হাজব্যান্ড কিছুক্ষণের মধ্যেই পাড়ার কিছু ছেলেদেরকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান। দ্বিতীয় আর একটা সম্ভাবনা কি হতে পারে যে মৈনাক মিত্র রাকেশ মিত্রর পৌঁছানোর আগেই খুন হন? কিন্তু সেটাও তো সম্ভব নয়, কারণ রাকেশ নিজে বলেছে যে সে ঘরের ভেতর থেকে মৈনাকের গলা শুনেছে। আমার বিশ্বাস রাকেশ সত্যি কথা বলছে। রাকেশ ওই বাড়িতে পৌঁছে দরজা খোলার ঠিক আগে মুহূর্ত পর্যন্ত মৈনাক জীবিত ছিলেন। পোস্টমর্টমের রিপোর্টটা এলে খুনের সময়টা আরো এক্স্যাক্ট করে বোঝা যাবে। তাহলে খুনটা রাকেশ চ্যাটার্জি করেনি বলতে চাইছিস কি, তাই তো? খুনটা রাকেশই করেছে, কিন্তু নিজের অজান্তে। বলতে পারিস ওর হাত দিয়ে করানো হয়েছে। মানে? বলছি, পুরোটাই বুঝিয়ে বলছি, কিন্তু তার আগে এদের সবার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা একটু বলা দরকার, নাহলে খুনের কারণটা স্পষ্ট হবে না। যেমনটা একদম প্রথমে বললাম, এর পেছনে একটা অন্য গল্প আছে। আর ড্রাগ পেডলিং যেটা বলছিলি? হ্যাঁ, বা ড্রাগ শুধু পেডলিং নয়, বিভিন্ন ধরনের স্মাগলিংও বটে। জানিস কিনা জানি না, তবে বহুকাল ধরে এইসব ফিল্ম ইন্ডাস্ট্রির আড়ালে এমন অনেক ধরনের বিজনেস চলে আসছে যেগুলো সর্বসাধারণের প্রায় ধ্যান ধারণার বাইরে। আসলে এগুলো হলো আলোর নিচটাতেই জমাট বেঁধে থাকা অন্ধকার, কিন্তু আলোর রোশনাই আমাদের চোখ এতটাই ধাঁধিয়ে দেয় যে অন্ধকারটুকু আর আলাদা করে চোখে পড়ে না আমাদের। আমার ধারণা রাকেশ শুধু মৈনাকের সেক্রেটারিই ছিল না, রাদার হি ওয়াজ অ্যান এজেন্ট। মৈনাকের হয়ে যাবতীয় ডিলিং সেই হ্যান্ডেল করত। না হলে একজন সামান্য সেক্রেটারির এমন কি ক্ষমতা যে সে এত বড় একজন অভিনেতাকে বলতে গেলে প্রায় প্রকাশ্যের ডাঁট দেখিয়ে ছেড়ে যেতে পারে, এবং তা সত্ত্বেও তাকে বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রির পার্টি শোতে দেখা যায়। তারপরও সে আবার নিজের বিশাল ট্যুরিজম বিজনেস খোলে, আর সেই বিজনেসও এভাবে রমরমিয়ে চলে। বিষয়টা একটু চোখে লাগার মতন নয় কি? যাই হোক, যেটা বলছিলাম, মৈনাকের পাস্ট হিস্ট্রি চেক করতে গিয়ে ব্যাপারটা প্রথম নজরে আসে। খেয়াল করলে দেখবি ইন্ডাস্ট্রিতে মৈনাকের উত্থান বেশ আকস্মিক, যেন হঠাৎ করেই ফিল্ম জগতে তার এন্ট্রি হয়। ওর বিগত জীবনের অনেকটাই প্রায় ধোঁয়াশায় ঢাকা। খোঁজ নিয়ে জানতে পারি একবার কোনো একটা শুটিংয়ে দেশের বাইরে গিয়ে কিছু একটা কেসে তাকে চার্জ করা হয়। সোর্স বলছে তার উপর স্মাগলিং রিলেটেড কোনো অ্যাকিউজেশনই ছিল। যদিও প্রমাণাভাবে মৈনাক বেকসুর খালাস পান, মানুষ এসব কথা ভুলে যায় আবার। তবে এই অন্ধকারের জগতে মৈনাক ক্রমশ একটু একটু করে তলিয়ে যেতে থাকেন। আসলে চিচিং ফাক মন্ত্রটা এমনই, চাইলে এই মন্ত্র তোমাকে অনেক কিছু দিতে পারে, কিন্তু দরজা একবার বন্ধ হয়ে গেলে মৃত্যু নিশ্চিত। আনফর্চুনেটলি দরজা খোলার মন্ত্র মৈনাকের জানা থাকলেও তার ভেতর থেকে বন্ধ দরজা পেরিয়ে আসার মন্ত্র তার জানা ছিল না। মৈনাক অনেক বড় একটা জুয়ার গেমে নিজের নাম লিখিয়েছিলেন। জুয়া জিনিসটা বড় অদ্ভুত। এখানে হার জিত তো থাকবেই, তবে সেটা খুব বড় বিষয় নয়। দ্য ফ্যাক্ট ইজ ইউ শুড নো when to stop and when to quit the game. কিন্তু মৈনাক যখন বুঝতে পারলেন খেলাটা এবার বন্ধ করা উচিত, তখন অনেকটা দেরি হয়ে গিয়েছে। খেলার উপর থেকে তখন তার নিয়ন্ত্রণ হারিয়েছে, বরং বলা ভালো তখন খেলা তাকে নিয়ন্ত্রণ করছে। খোঁজ নিলে জানতে পারবি মৈনাকের শেষের দিকে বেশ কয়েকটা ছবি বক্স অফিসে প্রায় মুখ থুবড়ে পড়ে। ইনফ্যাক্ট বেশ কিছু প্রডিউসার ওকে ছবির কাস্ট থেকেও বাদ দেন। আপাততভাবে জিনিসগুলোকে কেরিয়ারের ডাউনফল বলে মনে হতে পারে, বাট আই থিঙ্ক দেয়ার ইজ সামথিং মোর। যতটুকু দেখা যায় তার বাইরেও অনেক কিছু থাকে যেটা দেখা যায় না। কোথায় কোন অদৃশ্য অঙ্গুল হিলনের জাদুমন্ত্র বলে কত সিংহাসনের কত উপকথা তৈরি হয়, তার হিসাব সবটাই প্রায় অজানা। আমার বিশ্বাস মৈনাকের সাথে রাকেশের ঝামেলাটা শুধু সুছন্দাকে নিয়ে হয়নি। হ্যাঁ, হতে পারে এটা একটা ইস্যু, কিন্তু সেটাই একমাত্র নয়। এগেইন দেয়ার ইজ সামথিং মোর। তার মানে মৈনাকে জাল কেটে বেরোতে চাইছিল। প্রকৃতির কথায় সাক্ষ্যর ঠোঁটে আবার হাসি খেলে যায়। এক্স্যাক্টলি।
একদমই তাই। আফটারঅল কেই বা বেশি দিন অন্য কারোর হাতের পুতুল হয়ে থাকতে চায়? তাছাড়া হয়তো মৈনাক নিজেও বুঝেছিলেন তাস অ্যাকচুয়াল এদিক ওদিক হলে বড় বড় রাজা উজির কারোরই কিছু যায় আসবে না, মাঝখানে থেকে প্রাণ যাবে তার মতন উল্লু খাঁকড়ার। তবে ডোন্ট থিঙ্ক রাকেশ মৈনাকের সেক্রেটারির কাজ ছেড়ে দিলেও ওর সাথে মৈনাকের কন্ট্রাক্ট পুরোপুরি ইরেজ হয়েছিল। আমার মনে হয় দে আর স্টিল ইন টাচ। নাহলে মৈনাকের কল পেয়ে রাকেশ এভাবে সরাসরি ওর বাড়ি চলে আসতো না। যতদূর বুঝেছি রাকেশ সম্ভবত কোনো ইনফ্লুয়েন্সিয়াল অদৃশ্য হাতের ইশারায় মৈনাকে ব্ল্যাকমেলিং করেছিল। ওই যে বললাম, দরজা খোলার মন্ত্র জানা থাকলেও বন্ধ দরজার ভেতর থেকে বেরিয়ে আসার মন্ত্রটা জানা ছিল না। এখানে আসাটা সহজ, কিন্তু এখান থেকে বেরোনোটা নয়। মৈনাক নিশ্চিত জানতেন আজ না হোক কাল তাকে মরতে অবশ্যই হবে। তার মানে এই জন্যই মৈনাক মিত্র তার সম্পত্তির সমস্ত সেটেলমেন্ট করে গিয়েছিলেন? তবে ঠিক তা নয়। অ্যাকচুয়ালি মৈনাক বুঝতে পেরেছিলেন যে যদি তিনি খুন হন তবে আইদার সেটাকে অ্যাক্সিডেন্ট হিসেবে দেখানো হবে বা সুইসাইড। তার খুনিরা কেউ সাজা পাবে না। তাই তিনি নিজেই একটি পরিকল্পনা করলেন। তিনি ঠিক করলেন খুন তিনি হবেন, কিন্তু সেটা খুনির ইচ্ছায় নয়, তার নিজের ইচ্ছায়। মানে? এক্সপ্লেন করছি। কথাটা বলেই মোবাইলের গ্যালারি থেকে একটা ছবি বের করে ওদের দিকে এগিয়ে দেয় সাক্ষ্য। এই তো সেই উল্টে পড়ে থাকা চেয়ারটা। কুশলের কথার কোনো উত্তর দেয় না সাক্ষ্য। সে আরও একটা ছবি বের করে এগিয়ে দেয় সামনে। কুশল আর প্রকৃতি দুজনেই প্রায় ঝুঁকে পড়ে মোবাইলের স্ক্রিনের ওপর। প্রকৃতি জিজ্ঞেস করে, এটা কি গো সাক্ষ্যদা? সুতো, সাম কাইন্ড অফ থিন কর্ড বলতে পারো। যা বাবা, সুতো দিয়ে আবার কি হবে? সুতো দিয়ে তো হবে, সেলাই হবে। গল্পের যাবতীয় প্লট হোল সেলাই হবে। ধুস, হেয়ালি করো না তো। বাহ, কুজদার ছোঁয়া লাগতে শুরু করেছে দেখছি। ইন্টারেস্টিং। মেলা বকিস না তো, তারপর বল বাকিটা কি হলো। কুশলের তাড়া খেয়ে সাক্ষ্য আবার বলতে শুরু করে, তোদের মনে আছে কিনা জানি না, সেদিন আমি যখন ক্রাইম সিন থেকে বেরিয়ে আসছিলাম আমি কিছু একটা দেখে কয়েক সেকেন্ডের জন্য দাঁড়িয়ে যাই। কি মনে পড়ছে? হ্যাঁ, তারপর তুমি বললে কি সব ছাই না কিসের ছবি তুলেছ? ইয়েস, শার্প মেমোরি। দেখ কুজ, দেখ কিছু শেখ। কুশল কোনো উত্তর দেয় না। সাক্ষ্য বলে যায়, খুব পাতলা কট জাতীয় কিছু দরজার কাছটায় পড়েছিল। তাকাতেই দেখি দরজার ভেতর দিকে ল্যাচ লকের সাথেও এরম কিছু একটা সুতোর অংশ তখনও আটকে ঝুলে আছে। আপাত দৃষ্টিতে দেখলে হয়তো তেমন কিছু নয়, তবু কি মনে হতে কয়েকটা ছবি তুলে নি। কিন্তু এর সাথে খুনের সম্পর্ক কি? সম্পর্ক আছে। তোমরা যখন মিসেস মিত্রের ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি খুঁজছিলে, আমিও কিন্তু বসেছিলাম না। ইনফ্যাক্ট আমি প্রথম দিন থেকেই খুঁজছিলাম একটা পারফেক্ট স্টোরি। আর সেই স্টোরি খুঁজতে গিয়েই জিক্স পাজলের এলোমেলো ভাঙা টুকরোগুলো একে একে চোখে পড়ে আমার। মৈনাকের কলকাতা ফ্ল্যাটেও গিয়েছিলাম। সেখানে গিয়ে বেশ একটা ইন্টারেস্টিং তথ্য পাই। সপ্তাহখানেক আগের কথা, মৈনাকের অ্যাপার্টমেন্টের যে ক্লিনার, সে ওর ডাস্টবিন থেকে একটা অদ্ভুত জিনিস পায়। একটা পুতুল, প্রায় একটা মানুষের সমান। পুতুলটা নাকি একদমই অক্ষত ছিল, শুধু পেছনের দিকটায় কাঁধের কাছে একটা সামান্য ভাঙা ছিল। পুতুল? এই মৈনাক মিত্রের বাড়িতে পুতুল খেলবে কে? এক্স্যাক্টলি, ঠিক এই প্রশ্নটা আমার মাথাতেও এসেছিল, কিন্তু তারপরেই গোটা ছবিটা আমার কাছে ক্লিয়ার হয়। সুতো, পুতুল, উল্টানো কাঠের চেয়ার, দরজা খুলতেই গুলির শব্দ, ঘরের ভেতর থেকে পাওয়া মার্ডার ওয়েপেন, যেটা কিনা আবার মৈনাকের নিজের নামেই লাইসেন্সড, অথচ চুরি গিয়েছিল। একে একে সব কিছু যেন খাঁজে খাঁজে মিলে যায় একদম। আরে কি মিলে যায়? কি সব বলছিস? আমি তো কিছুই বলছি, বুঝিয়ে বলছি। কথাটা শেষ করেই সে ল্যাপটপ স্ক্রিন খুলে একটা ম্যাপ ওপেন করে বলে, এই ম্যাপটা দেখছিস? এটা হলো মৈনাক যে ঘরে খুন হয়েছিল ঠিক সেরকম মেজারমেন্ট মেনেই বানানো। এবার দেখ, এটা হলো ঘরের মেন দরজা, আর তার ঠিক সোজাসুজি সোফাতেই বসেছিলেন মৈনাক।
যেহেতু মৈনাকের বডিটা পুলিশ মেঝের উপর উপুর করে পেয়েছিল এবং গুলিটা তার কাঁধের কাছে এসে লাগে, সেহেতু ধরে নেওয়া যায় মৈনাক সেদিন দরজার দিকে পেছন ঘুরেই বসেছিলেন। এবার মনে করে দেখ, ওই ক্লিনার আমায় ঠিক কি বলেছিল পুতুলটা অক্ষত থাকলেও ওটার পেছনের দিকে কাঁধের কাছে একটু ভাঙা ছিল। ওই ক্লিনার যদি খতিয়ে দেখত আর ওর যদি দেখার চোখ থাকতো, তাহলে ও নিশ্চয়ই বুঝতে পারত ওই ক্ষতটা কিসের ছিল। আমার বিশ্বাস পুতুলের গায়ের ওই ইনজুরিটাও বুলেট ছোড়ার ফলেই হয়েছিল। বুলেট? পুতুলের গায়ে কেউ কেন বুলেট ছুড়বে? মানে ছুড়বে কারণ ওটা একটা শুধু পুতুল ছিল না, রাদার ইট ওয়াজ আ ড্যামি, যার উপর একটা পরীক্ষা করা হয়েছিল। পরীক্ষা? কেমন পরীক্ষা? তো যেটা বলছিলাম, খুনের দিন দরজার ঠিক সোজাসুজি দরজার দিকে পেছন ঘুরেই বসেছিলেন মৈনাক মিত্র। সকাল ঠিক 9টার সময় রাকেশ আসেন। বারবার দরজা ধাক্কানো সত্ত্বেও মৈনাক দরজা খোলেন না। রাকেশ চলেই যাবেন বলে ভেবেছিলেন, কিন্তু তখনই ভেতর থেকে মৈনাকের গলা পান এবং তিনি দাঁড়িয়ে যান। তারপর মৈনাকের কথা মতন দরজা খোলেন আর ঠিক সাথে সাথেই ফায়ারিংয়ের শব্দ হয়। তোর মনে আছে কুশল, তুই আমায় বলেছিলি রাকেশ নাকি ওর বয়ানে বলে রিভলভারের গুলির শব্দ ছাড়াও আরও কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনেছিল, রিমেম্বার? কুশল মাথা নাড়ে, অর্থাৎ তার মনে আছে। সাক্ষ্য বলে, রাকেশ সত্যি কথাই বলেছে। সেদিনও দরজা খোলার সাথে সাথে রিভলভারের গুলির শব্দ ছাড়াও আরও একটা শব্দ হয়েছিল, একটা কাঠের চেয়ার মাটিতে পড়ে যাওয়ার শব্দ। কাঠের চেয়ার? মানে যেটা ছবিতে দেখলাম? হ্যাঁ, ওটাই দরজা খোলার সাথে সাথে মেঝের উপর ছিটকে পড়েছিল সেদিন, আর সেই শব্দটাই রাকেশের কানে যায়। কথাগুলো বলে সাক্ষ্য কয়েক সেকেন্ড চুপ করে। কুশল আর প্রকৃতির নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যায়। সাক্ষ্যর ঠোঁটে মিহি একটা নরম হাসি খেলে যায়। সে বলে, মৈনাক মিত্র সত্যিই একজন সার্থক অভিনেতা। জীবনের একেবারে শেষ ধাপে এসেও যে অভিনয়টা তিনি করে গেলেন, তার বোধহয় সত্যিই কোনো তুলনা হয় না। এত সুন্দর একটা নাটক, কোথাও একটুকু ফাঁক নেই, জাস্ট ব্রিলিয়ান্ট। একেই বোধহয় বলে দ্য পারফেক্ট মার্ডার, নিখুঁত খুন। মৈনাক মিত্র আবার কিসের অভিনয় করলেন? মানে উনি তো নিজেই খুন হয়েছেন। হ্যাঁ খুন হয়েছেন, তবে নিজের ইচ্ছাতেই, অবিকল নিজের পরিকল্পনা মাফিক। কারণ এই কেসে নিহত এবং হত্যাকারী উভয়ই এক। সাক্ষ্য কেটে কেটে শব্দগুলো উচ্চারণ করে। প্রকৃতি আর কুশলের মুখ থেকে একটাও কথা সরে না। নিজের কানকেই যেন বিশ্বাস হয় না ওদের। সাক্ষ্য বলে যায়, টেকনিক্যালি দেখতে গেলে খুনটা রাকেশের হাতেই হয়েছে, তবে সেটা তার অজান্তে, ঠিক যেমনটা মৈনাক চেয়েছিলেন। মৈনাক জানতেন পাশের বাড়ির মিসেস দস্তিদার সকাল থেকে প্রায় বেলা 11:30 পর্যন্ত তার বাড়ির ঠিক উল্টো দিকের জানলার ধারে বসে থাকেন, এবং মিসেস দস্তিদারের বাড়ি থেকে তার বাড়ির দরজাটা খুব ভালোভাবে দেখা যায়। কেউ এলে তাকে পেছন থেকে দরজায় দাঁড়িয়ে থাকতে নিশ্চিত দেখতে পাবেন বৃদ্ধা। অতএব দর্শক তৈরি। এবারে মিস্টার মিত্র ধাপে ধাপে তার নাটকের মঞ্চ সাজালেন, এবং সাজানোর আগে ড্যামি দিয়েও পরীক্ষা করে দেখে নিলেন যে তার এক্সপেরিমেন্ট সফল হয় কিনা। সোফাটাকে ঠিক দরজার সোজাসুজি এনে রাখলেন। মেঝের উপর সোফার পায়া ঘষানোর দাগও আমার চোখে পড়েছে। তারপর দরজা আর সোফার মাঝামাঝি সেট করলেন একটা কাঠের চেয়ার। দরজাটার হাতল থেকে চেয়ার অবধি বাঁধলেন একটা পাতলা সুতোর কর্ড, যেটা সামান্য টান পড়লেই খুব সহজেই ছিঁড়ে যাবে। আর চেয়ারের ঠিক উপর দিকে সোফার একদম সোজাসুজি সুতোর সাথে সেট করে রাখলেন রিভলভারের ট্রিগার, এবং ইচ্ছে করেই ঘটনার বেশ কিছুদিন আগে রিভলভারটা সম্বন্ধে থানাতে একটা মিসিং রিপোর্টও লিখে এলেন, যাতে করে মনে হয় কেউ তারই রিভলভার চুরি করে তাকে খুন করেছে। এক্ষেত্রে রাকেশের দিকে চুরির তীর ওঠা অসম্ভব কিছু নয়, কারণ সেক্রেটারি হওয়ার দৌলতে রাকেশের কাছে মৈনাকের ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবি থাকা অসম্ভব নয়। তাছাড়া ফ্ল্যাটের কোথায় কি আছে সেটা জানাও পসিবল। সমস্ত দিক থেকে একেবারে নিখুঁত প্ল্যান। তারপর আর কি, অভিনেতা মৈনাক মিত্র তার জীবনের শেষ ও সেরা অভিনয়টুকু করে গেলেন। ঘটনার ঠিক আগের দিন রাতে পৈতৃক ভিটেতে ডেকে পাঠালেন, যেখানে তার জন্য সাজিয়ে রাখলেন এক নিখুঁত মরণ ফাঁদ। যথারীতি রাকেশ এলো, তাকে দরজা খুলে ভেতরে আসতে বললেন। রাকেশ দরজা খুলল,
পাতলা সুতোর কটে টান লাগা মাত্রই সেটা মুহূর্তেই ছিঁড়ে গিয়ে টান দিল রিভলভারের ট্রিগার। ফলে রাকেশের দরজা খোলা মাত্রই রিভলভারের গুলি চলার প্রচণ্ড শব্দ হলো। মিসেস দস্তিদার যেহেতু পেছন দিক থেকে দেখলেন, সেহেতু রাকেশের হাতে রিভলভার আছে কি না তিনি সেটা দেখতে পেলেন না, কিন্তু শব্দ শুনে ও রাকেশকে বিধ্বস্তের মতন ছুটে বেরিয়ে আসতে দেখে তিনি ধরে নিলেন যে গুলি সেই চালিয়েছে। গুলি চলার সাথে সাথেই আর্তনাদ করে মুখ থুবড়ে সোফা থেকে মেঝের উপর উল্টে পড়ল মৈনাকের দেহটা। বস্তুর স্বাভাবিক প্রতিক্রিয়া অনুসারে রিভলভারের ধাক্কায় চেয়ারটা মাটিতে ছিটকে পড়ল এবং সেই সাথে সাথে রিভলভারটা নিজেও গড়িয়ে গেল মেঝেতে। যে কারণে মার্ডার ওয়েপেন ঘটনাস্থলে পাওয়া গেলেও তাতে রাকেশের আঙুলের ছাপ পাওয়া যায়নি। একটানা বলার পর সাক্ষ্য চুপ করল, কেউ কোনো উত্তর দিল না। কয়েক সেকেন্ড নীরবতার পর সাক্ষ্যই কথা বলল আবার। মৈনাক জানতেন তাকে যারা একটু একটু করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল তাদের প্রত্যেককে শাস্তি দেওয়া হয়তো তার পক্ষে কোনোদিনই সম্ভব হবে না। তাই তিনি ভেবেছিলেন আসল রাজা বা মন্ত্রীকে যদিও বা তিনি নাও ছুঁতে পারেন, অন্তত পক্ষে ঘোড়াটাকে তিনি শেষ মরণ কামড় দিয়ে অবশ্যই যাবেন। বেচারা ঘোড়া তাকে সাধারণ একটা বোড়ে ভেবে গুটি গুটি পায়ে নিজেই এসে ধরা দিয়েছিল তাঁরই পাতা ফাঁদে। সে ভুলে গিয়েছিল যেতে যেতে বোড়ে যখন শেষ ঘরে গিয়ে ওঠে তখন কিন্তু সেও মন্ত্রী হয়ে যায়। আসলে আমাদের জীবনটা অনেকটা চেস বোর্ডের মতো। এখানে কে কখন কাকে কখন কিস্তিমাত বলে দেয় কেউ জানে না। কুশল যেন এতক্ষণ কথা বলতেই ভুলে গিয়েছিল প্রায়। এবার সাক্ষ্য থামতে কোনো মতে বলে ওঠে, কিন্তু এই থিওরি তুই আদালতে কিভাবে প্রমাণ করবি? মানে তোর কথা যদি সত্যি হয় তাহলে মিস্টার মিত্র তো... কুশল চুপ করে যায়। প্রকৃতিও কোনো কথা বলে না। সাক্ষ্যর ঠোঁটে ওর সেই পেটেন্ট নরম হাসিটা আবারও ফুটে ওঠে। সে বলে, তুই ভুলে যাচ্ছিস কুশ, আমরা ক্রাইম রিপোর্টার, পুলিশ কিংবা উকিল নই। আমাদের কাজ গল্প খোঁজা, গল্পের পেছনে থাকা গল্পটাকে বার করে আনা, সেটাকে প্রমাণ করা নয়। ভার্গাভের কেবিনে চুপ করে দাঁড়িয়েছিল ওরা তিনজন। প্রকৃতির কপালে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা জমতে শুরু করেছে। মাথা নিচু করে এক দৃষ্টে মেঝের দিকে তাকিয়ে আছে সে। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে যথেষ্ট নার্ভাস। ভার্গব এতক্ষণ ল্যাপটপে কি যেন দেখছিলেন। সম্ভবত ওদের সাবমিট করা স্টোরিটার পেন ড্রাইভটাই মন দিয়ে দেখছিলেন। প্রায় মিনিট 5 পর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন স্টার টুডে মিডিয়া হাউসের চিফ এডিটর G.R. ভার্গব। তারপর সাক্ষ্যর দিকে একটা হাত বাড়িয়ে দিয়ে বললেন, ওয়েল ডান ইয়ং ম্যান। সাক্ষ্য মুচকি হাসল, তারপর মাথা নেড়ে বলল, আমি কিছুই করিনি স্যার, যা করার বেশিরভাগটা ওরাই করেছে। কুশ আর প্রকৃতি ছাড়া কিছুই বার করা পসিবল হতো না। ইনফ্যাক্ট প্রকৃতির কথাতেই আমার মাথায় প্রথম সন্দেহটা আসে। ভার্গবের বেল্লায় গোফ জোড়ার আড়ালে হালকা হাসির আভাস খেলে যায়। ওয়েল মাই ফ্রেন্ড, কনগ্রাচুলেশনস টু ইচ অফ ইউ। গুড ওয়ার্ক টিম, এইভাবেই মন দিয়ে কাজ করেছে, ব্রিলিয়েন্ট। তারপর প্রকৃতির দিকে তাকান, বলেন, ইয়ং লেডি, তুমি এখন থেকে সত্যের আড়ালে প্রোগ্রামের নিউ টিম মেম্বার। এরপর থেকে ওদের প্রতিটা কেসে আমি তোমারও প্রেজেন্স দেখতে চাই। কনগ্রাচুলেশনস। ওয়েলকাম টু দ্য টিম অফ স্টার টুডে মিডিয়া। কিপ আপ দ্য গুড ওয়ার্ক। প্রকৃতির মুখ থেকে একটা কথাও সরে না। সে কোনো মতে মাথা নাড়ে। হঠাৎ কুশলের দিকে চোখ পড়ে যায় মিস্টার ভার্গবে। ওকে দেখে মনে হয় কিছু একটা বলবে করেও যেন ইতস্তত করছে। ভার্গব জিজ্ঞেস করেন, কিছু বলবে ইয়ং ম্যান? না মানে স্যার, একটা কথা ভাবছিলাম। কি কথা? মানে স্যার, এই স্টোরিটা আউট হলে পাবলিক এটা ভাববে না যে আমরা হয়তো কোনোভাবে আসল খুনি মানে রাকেশ চ্যাটার্জিকে বাঁচানোর চেষ্টা করছি, ওকে আড়াল করছি। আই মিন, সেক্ষেত্রে তো আমাদের প্রোগ্রামেরই নেগেটিভ পাবলিসিটি হবে, তাই না?
ভার্গাভের পেল্লায় গোঁফ চোরার আড়ালে হাসির রেখা এবার আরও খানিকটা প্রশস্ত হয়। কুশলের দিকে তাকান তিনি, বলেন, মাই বয়, তোমার হয়তো জানা নেই, নেগেটিভ পাবলিসিটি ইজ অলসো আ কাইন্ড অফ পাবলিসিটি। ইনফ্যাক্ট কি জানো তো, ন্যাচারাল পাবলিসিটির থেকেও নেগেটিভ পাবলিসিটির পাওয়ার অনেক বেশি। ফর এক্সাম্পল, ধরো একটা মুভি, সেটা ন্যাচারালি হয়তো যতটা না বেশি পপুলারিটি পেত, তার থেকে বেশি পপুলারিটি কখন পায় জানো? যখন সেটাকে নিয়ে মার্কেটে গসিপস চলে, কেচ্ছা রটে। আসলে আমাদের সোসাইটিটাই এমন, যেখানে যত বেশি দুর্গন্ধ সেখানে তত বেশি মাছি। কথাগুলো বলে সামান্য থামেন মিস্টার ভার্গাভ। তারপর আবার খানিকটা হাসি হাসি মুখ করে ওদের দিকে তাকিয়ে বলেন, তাহলে নেক্সট প্রজেক্টের জন্য রেডি তো? আই হ্যাভ আ ভেরি স্পেশাল প্রজেক্ট ফর ইউ। সাক্ষ্য আর কুশল দুজনে মুখ চাওয়াচাওয়ি করে। ওদের বুক চিরে অজান্তেই একটা দীর্ঘশ্বাস উঠে আসে, কারণ ওরা জানে যে ভার্গাভের স্পেশাল প্রজেক্ট মানেই ওদের জন্য নতুন করে আবার একটা স্পেশাল বাস। শেষ হলো মৈনাক মিত্রের হত্যা রহস্য। গল্প পাঠ এবং গল্পের সূত্রধার আমি শুভম। মুখ্য 3 চরিত্রে সৌরদীপ, সৌমিক এবং মধুরা। অন্যান্য চরিত্রে দীপ্তিমান, সম্পূর্ণা, খুশি, মনীষা এবং রৌনক। শব্দ সংযোজনে সৃজা। আবহে আমি শুভম। সমগ্র পরিচালনা এবং প্রচ্ছদ প্রত্যয়। তাহলে আজকের গল্প কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের এই গল্পের আসরের সদস্য হওয়ার অনুরোধ রইল, কারণ আপনাদের এক একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন কাজে অনুপ্রেরণা যোগায়। বেশ, আজকের মতো তাহলে চলি। খুব শীঘ্রই ফিরছি পরবর্তী গল্প নিয়ে। নমস্কার।